আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকে ক্লাসে। আজকে রক্ত সংবহনের চতুর্থ একাডেমিক লেকচার নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আজকে আমরা শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসে ফিরে যাই। এর পূর্বে আমাদের টোটাল আরও 3টা ক্লাস হয়েছে, যেটা আমি মাত্রই বললাম। তো তোমরা যারা ক্লাসগুলো করো নাই, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিবে এবং ক্লাসগুলো আমাদের টোটালস একাডেমি ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে করে নিবে। পাশাপাশি ক্লাসের পিডিএফ যেগুলো রয়েছে সেগুলোর লিঙ্কও তুমি আজকেরটার পিডিএফ লিঙ্ক ক্লাসের শেষে পেয়ে যাবে ডিসক্রিপশনে, কিংবা প্রিভিয়াস ক্লাসগুলোর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তোমরা ক্লাসের পিডিএফটা ডাউনলোড করেও সেখান থেকেও দেখতে পারো। ওকে, আর যারা এখনও টোটালস একাডেমির যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে জয়েন হও নাই, তোমরা চাইলে জয়েন হতে পারো এবং যে কোনো ডাউট চাইলে পোস্ট করতে পারো, এবং আমাদের যে টোটালস একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, আচ্ছা, তো চলো ক্লাসে ফিরে যাই। আজকে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা নিয়ে। তো দেখো, আমরা যখন আসলে এই অধ্যায়টা শুরু করেছিলাম সেখানে আমরা টোটাল যে আমাদের টোটাল যতটুকু রক্ত সম্পর্কে যতটুকু প্রিলিমিনারি কথাবার্তা বলেছি, সেখানে আমরা বলেছিলাম যে রক্ত বেসিক্যালি দুইটা উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে রক্তকণিকা এবং অন্যটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। তো আমরা এই রক্তকণিকার ভিতরে আমরা পেয়েছিলাম 3 ধরনের রক্তকণিকা। একটা ছিল লোহিত রক্তকণিকা, ছিল শ্বেত রক্তকণিকা এবং ছিল অনুচক্রিকা। এই রক্তকণিকাগুলো রক্তের প্রায় 45% অংশ দখল করে রেখেছে, আর রক্তরস বা প্লাজমা দখল করে রেখেছে প্রায় 55%। তো এই যে রক্তকণিকার 45% যে দখল করে রেখেছে, সেখানে আমরা বললাম 3 ধরনের রক্তকণিকা থাকে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তার ভিতরে লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে 44% এবং শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং অনুচক্রিকা বা প্ল্যাটিলেট মিলে থাকে হচ্ছে 1%। তো এই যে 1%, যার ভিতরে আমরা বলতে পারি যে আমাদের প্লেটিলেটও রয়েছে, সেখানে প্লেটিলেটের সংখ্যা খুবই নগণ্য, বাট আমাদের লিউকোসাইট বা সেখানে শ্বেত রক্তকণিকার সংখ্যা খুবই নগণ্য এবং সেখানে প্রচুর পরিমাণে প্লেটলেট থাকে। তো এই যে শ্বেত রক্তকণিকা নিয়ে আজকে আমরা পড়বো। তো আসলে প্রথমে আমরা শ্বেত রক্তকণিকার যদি একটু ডেফিনেশনটা দেখার চেষ্টা করি, বা আসলে আমরা যদি সংজ্ঞা থেকে শ্বেত রক্তকণিকার যে পুরো মিনিংটা যদি বের করার চেষ্টা করি, দেখো তাহলে আমরা সংজ্ঞায় কি বলতে পারি। যে প্রথমে দেখো, আমরা সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি, তোমরা চাইলে আমার সাথে নোট করতে পারো কিংবা তোমাদের বইতে চাইলে দাগিয়ে রাখতে পারো। তবে আমরা যেহেতু নোট বেসড পড়াশোনাটা করতেছি, অর্থাৎ আমরা যেহেতু লিখে লিখে পড়াচ্ছি, তো তোমরা যদি সাথে একটা খাতা কলম নিয়ে বসো বা একটু সাথে নোট করো, তাহলে আশা করছি তোমার জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে দেখো, শ্বেত রক্তকণিকার আমরা ডেফিনেশন বা সংজ্ঞায় কি লিখতে পারি। সংজ্ঞায় লিখতে পারি যে রক্তরস এবং লসিকায় বিদ্যমান, হ্যাঁ, আমরা লিখতে পারি রক্তরস এবং লসিকায় বিদ্যমান। খুব ধীরে ধীরে আগাবো, আমাদের তাড়াহুড়া নাই, বাট আমরা চেষ্টা করব প্রত্যেকটা ব্যাপারে একদম ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে তারপরে টপিকটা শেষ করার। ওকে, যতক্ষণ পর্যন্ত আমাদের বোঝার প্রয়োজন ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো। যেখানে নেমোনিক্স প্রয়োজন থাকবে সেখানে আমরা নেমোনিক্স দেবো, এবং যেখানে আমাদের একটু লজিক্যাল এক্সপ্লেনেশন প্রয়োজন আমরা সেখানে লজিক্যাল এক্সপ্লেন করবো। কেমন? ওকে, তো দেখি ডেফিনেশনটা কি হবে। রক্তরস এবং লসিকায় বিদ্যমান বয়েড। তারপর আমরা বলতে পারি দানাদার বা অদানাদার। আমরা জানি শ্বেত রক্তকণিকা 2 ধরনেরই হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। রক্তরস এবং লসিকায় বিদ্যমান স্বচ্ছ নিউক্লিয়াস যুক্ত অ্যামিবয়েড, দানাদার ও অদানাদার, দানাদার ও অদানাদার, অর্থাৎ কিছু থাকবে দানাদার এবং কিছু থাকবে অদানাদার। দানাদার ও অদানাদার অনিয়তাকার গঠন বিশিষ্ট, অর্থাৎ অনিয়মিত আকার বিশিষ্ট, যাদের নির্দিষ্ট কোনো আকার আয়তন থাকবে না, অনিয়মিত গঠন বিশিষ্ট রক্তকণিকাকে বলা হয় শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বলা হয়। কেমন? শ্বেত রক্তকণিকা, বা আমরা এটাকে আরো বলতে পারি লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, বা সেখান থেকে আসলে হোয়াইট ব্লাড কর্পাসেল, বা সেখান থেকে আসলে হচ্ছে ডাব্লিউবিসি বা ডাব্লিউবিসি বলা হয়। ওকে, তাহলে দেখো তো সংজ্ঞা থেকে আমরা আসলে কি কি ইনফরমেশন জানতে পারি। আমরা জানতে পারি যে রক্তরস এবং লসিকায় থাকে, অর্থাৎ আমাদের সংজ্ঞার প্রথমে চলে এসেছে যে এই যে লিউকোসাইটগুলো সেগুলো থাকবে হচ্ছে রক্তরসে এবং কিছু পরিমাণ থাকবে আমাদের লসিকায়।
তো আসলে আমাদের লসিকা কি সেটা নিয়ে আমাদের ইন ডিটেলস একটা ক্লাস হবে, আমাদের হয়তো বা ষষ্ঠ বা সপ্তম লেকচারে আমরা লসিকা নিয়ে পড়বো। তো সেখানে আমরা জানতে পারবো লসিকা নিয়ে বিস্তারিত। তাহলে জাস্ট এটুকু জেনে রাখো যে রক্তরস এবং লসিকায় বিদ্যমান স্বচ্ছ, অবশ্যই স্বচ্ছ বা যেটাকে আমরা বলতে পারি ট্রান্সপারেন্ট, দেখে সেখান থেকে কিন্তু আসলে আমাদের এই শ্বেত রক্তকণিকার নামটা এসেছে, কেমন, ট্রান্সপারেন্ট। তো এই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বলতে আসলে আমরা কোনটাকে বুঝি, ওই যে পানি কালার রয়েছে না, যেটা পানি যেমন স্বচ্ছ, সেই স্বচ্ছ নিউক্লিয়াস যুক্ত অ্যামিবয়েড দানাদার ও অদানাদার অনিয়মিত গঠন বিশিষ্ট রক্তকণিকাকে বলা হবে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা ডাব্লিউবিসি। তো দেখো নিচে আমি অনেকগুলো ফিগার দিয়ে রেখেছি, এখানে নামগুলো দিয়ে রেখেছি, যদি আমরা নাম নিয়ে একটু পরে পড়বো। রয়েছে ব্যাজোফিল, থাকবে নিউট্রোফিল, থাকবে ইউসিনোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার টাইপস, যেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। তাহলে এই যে শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, শ্বেত রক্তকণিকাকে আসলে কেন শ্বেত রক্তকণিকা বলা হয়েছে সেটা যদি প্রথমে একটু জানার চেষ্টা করি। দেখো এই যে তুমি যদি শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম যদি খেয়াল করো, প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম খেয়াল করো, প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম খেয়াল করলে তোমরা দেখবা যে প্রত্যেকটা হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ হওয়ার কারণ কি বলতো, কখন স্বচ্ছ হবে? আচ্ছা, আমরা যখন লোহিত রক্তকণিকা পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম যে লোহিত রক্তকণিকার ভিতরে কি থাকে, তার সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিন এক ধরনের শ্বাসরঞ্জক, এবং হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে লাল। যেহেতু লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক ছিল, যার ফলে লোহিত রক্তকণিকাটা লাল হয়েছিল। এবং আমরা এখানে বলছি যে লিউকোসাইটের ভিতরে কোনো প্রকার শ্বাসরঞ্জক থাকে না, যেহেতু শ্বাসরঞ্জক অনুপস্থিত, তাহলে সে কোনো বর্ণ ধারণ করবে না। তাহলে বর্ণ ধারণ করবে না বলতে আমরা সেটাকে বুঝবো ট্রান্সপারেন্ট। এখন ট্রান্সপারেন্ট এটাকে অনেক ক্ষেত্রে প্রকাশ করার জন্য শ্বেত বা সাদা হিসেবে প্রকাশ করা হয়। তো বেসিক্যালি বর্ণটা শ্বেত নয়, বর্ণটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। তাহলে আমরা বলবো যে এটাকে কেন শ্বেত রক্তকণিকা বলা হয়, কারণ এদের এদের কি থাকে না, এদের মাঝে এদের সাইটোপ্লাজমে কোনো শ্বাসসংযোগ থাকে না। হ্যাঁ, সাইটোপ্লাজমে এদের সাইটোপ্লাজমে কোনো শ্বাসসংযোগ থাকে না, বা এদের মাঝে কোনো শ্বাসসংযোগ থাকে না, সেজন্য আমরা বলতেছি এদের শ্বাসসংযোগ থাকে না। দ্যাটস ওয়াই এদেরকে বলা হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাই এদের শ্বেত রক্তকণিকা বলে। ওকে ফাইন। তাহলে দেখো তোমার মনে একটা কোশ্চেন অলরেডি হয়তো চলে আসছে যে ভাই আপনি বললেন যে শ্বাসসংযোগ থাকে না তাই এদেরকে শ্বেত রক্তকণিকা বলে। ওকে ফাইন, এইটুকু বুঝলাম। বাট আপনি দেখেন যে ভাই এই যে আপনি ভিতরে নীল নীল বর্ণ দিয়ে রাখছেন, নীল বর্ণ দিয়ে রাখছেন, কিছুটার ভিতরে আবার দেখেন প্রত্যেকটার মধ্যে বেগুনির মতো বর্ণ দিয়ে রাখছেন, অর্থাৎ এর নিউক্লিয়াসটাকে আপনি বর্ণহীন করে রাখছেন। তাহলে এর ব্যাখ্যাটা কি? তো ভাই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসগুলোকে কিন্তু আমরা স্টেইনিং প্রসেসের মাধ্যমে আইডেন্টিফাই করেছি। অর্থাৎ আমরা জানি যে আমরা যদি একটা কোষ দেখি, সেই কোষের ভিতরে আসলে আমরা নিউক্লিয়াসটাকে সচরাচর দেখতে পাই না। নিউক্লিয়াসটাকে আমরা দেখতে পাই যদি আমরা একটা স্লাইডে নিয়ে তার উপর যদি আমরা স্টেইন বা রঞ্জক পদার্থ প্রয়োগ করি। সেই রঞ্জক হিসেবে লিশম্যান রঞ্জক ব্যবহৃত হতে পারে, ইউসিন রঞ্জক ব্যবহৃত হতে পারে। আমরা শ্বেত রক্তকণিকা দেখার জন্য বেসিক্যালি ইউসিন রঞ্জকটাকে ইউজ করি, আর ইউসিন রঞ্জকগুলো এই নিউক্লিয়াস যেগুলো আছে সেগুলো ধারণ করে ফেলে দেখে, বা নিউক্লিয়াসগুলো সেই ইউসিন রঞ্জকের প্রতি আকৃষ্ট হয় দেখেই আমরা নিউক্লিয়াসগুলোকে বিভিন্ন রঙে রঞ্জিত অবস্থায় দেখি। বাট বেসিক্যালি শ্বেত রক্তকণিকা হচ্ছে কি, এরা হচ্ছে একদম স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। তাহলে আমরা শ্বেত রক্তকণিকার ডেফিনেশন পড়লাম, সংজ্ঞা পড়লাম, শ্বেত রক্তকণিকা কোথায় উপস্থিত থাকে সেটা পড়লাম, নিউক্লিয়াস আছে কি নাই সেটা পড়লাম। ওকে, তারপরে এদের মাঝখানে দেখো বিভিন্ন ধরনের দানা থাকবে, যেগুলো আমরা একটু পরে পড়বো। এদের গঠনটা হবে অনিয়মিত আকৃতির, অর্থাৎ বিভিন্ন আকৃতির হবে, যেগুলো আমরা ইন ডিটেলসে আস্তে আস্তে আলোচনা করব। তো চলো আমরা শ্বেত রক্তকণিকার সংজ্ঞার পরে এখন শ্বেত রক্তকণিকার গঠন নিয়ে একটু আলোচনা করি। তো গঠনের পূর্বে আমি যদি একটু বলে রাখি যে দেখো এই যে শ্বেত রক্তকণিকা রয়েছে, এই শ্বেত রক্তকণিকা আসলে কয়টা টাইপসে রয়েছে সেটা তোমার একটু জেনে রাখাটা খুবই জরুরি, কেমন? তো আমরা শ্বেত রক্তকণিকা আসলে আচ্ছা প্রথমে আমরা গঠন নিয়ে আলোচনা করি। দেখো শ্বেত রক্তকণিকা গঠন যদি বলি, যে আমরা যখন লোহিত রক্তকণিকা পড়েছিলাম সেখানে বলেছিলাম যে লোহিত রক্তকণিকাগুলো হচ্ছে গোল, দ্বিঅবতল, চাকতির মতো। তো চাকতির মতো যেহেতু বলেছিলাম এবং গোল বলেছিলাম, গোল বলার কারণে তার একটা নির্দিষ্ট ডায়ামিটার বা ব্যাস ছিল, চাকতির মতো বলার ফলে তার একটা কি ছিল, তার একটা অনুপ্রস্থ ব্যাসও ছিল। বাট এই যে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটসগুলো যে রয়েছে এরা হচ্ছে পুরোপুরি গোল, কোনো চাকতি আকৃতির নয়। অর্থাৎ একটা ফুটবলের মতো চিন্তা করতে পারি, তাহলে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাস থাকবে। তাহলে আমরা বলবো যে শ্বেত রক্তকণিকার ব্যাস কত, এদের গড় ব্যাস আরবিসি বা লোহিত রক্তকণিকার চেয়ে কিছুটা বড়। কতটুকু? গড় ব্যাস হচ্ছে 7.5 থেকে 7.5 থেকে 20 মাইক্রোমিটার।
ওকে, কেন আমরা এটা স্থূলতা বললাম না? কারণ এটা চাকতির মতো নয়, এটা সম্পূর্ণটাই হচ্ছে গোল, সেজন্য আমরা এটার স্থূলতা নিয়ে আলোচনা করলাম না। ওকে ফাইন, তাহলে আমরা বুঝলাম যে শ্বেত রক্তকণিকার গড় ব্যাস হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রোমিটার। তারপরে যদি বলি যে শ্বেত রক্তকণিকা আসলে টোটাল যে এর কি কি থাকবে, এর গঠনে আমরা কি কি পাবো, আর দেখো এদের গঠনে পাবো হচ্ছে আমরা এদের নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। ওকে, নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। তো নিউক্লিয়াসটা কেমন হবে? এই নিউক্লিয়াস বিদ্যমান থাকবে, আর এই নিউক্লিয়াসটা হবে ভাইয়া, নিউক্লিয়াসটা হবে কেমন? নিউক্লিয়াসটা হবে খণ্ডায়িত বা খণ্ডকিত বা খণ্ডায়িত অথবা অখণ্ডকায়িত। কেমন? যদিও খণ্ডায়িত এবং অখণ্ডকায়িত নিয়ে আমরা একটু পরে জানবো, অথবা অখণ্ডকায়িত। তাহলে খণ্ডকায়িত কিংবা অখণ্ডকায়িত নিউক্লিয়াস থাকবে, এবং এদের ক্ষেত্রে কি থাকবে? এদের সাইটোপ্লাজম হবে কেমন? সাইটোপ্লাজম হবে স্বচ্ছ এবং দানাযুক্ত কিংবা অদানাদার। সাইটোপ্লাজম হবে, সাইটোপ্লাজম কেমন? দানাদার বা অদানাদার। ওকে, সাইটোপ্লাজম হচ্ছে দানাদার বা অদানাদার। তো আমরা শ্বেত রক্তকণিকার পরিমাণ নিয়ে এখনই কথা বলবো না, কারণ শ্বেত রক্তকণিকার পরিমাণ আমরা হচ্ছে ইন ডিটেলসে একটু পরে আলোচনা করবো, সেটা নিয়ে আলাদা একটা স্লাইড রয়েছে। ওকে, তাহলে এই যে সাইটোপ্লাজম যে দানাদার কিংবা অদানাদার, সেটার উপরে ভিত্তি করে আমরা শ্বেত রক্তকণিকাকে আবার হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ওকে, ডাব্লিউবিসি কে শ্বেত রক্তকণিকার যে সাইটোপ্লাজম উপস্থিত দানার উপর ভিত্তি করে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো যদি সেই ভাগটা আমি একটু চিন্তা করি, দেখো ডাব্লিউবিসি কে আমরা প্রথমে বলতে পারি হচ্ছে যাদের দানা রয়েছে তাদেরকে আমরা বলতে পারি গ্র্যানুলোসাইট। হ্যাঁ, গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা। এবং যাদের নিউক্লিয়াসে কোনো দানা নেই তাদেরকে আমরা বলতে পারি অ্যাগ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। হ্যাঁ, অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, অদানাদার শ্বেত রক্তকণিকা। আর গ্র্যানুলোসাইট মানে হচ্ছে দানাদার, অর্থাৎ এদের সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের দানা বিদ্যমান থাকবে। ওকে, দানা বিদ্যমান থাকবে। তাহলে যে গ্র্যানুলোসাইট কারা কারা আছে যদি দেখো, আমি নিচে ফিগার দিয়ে রেখেছি। গ্র্যানুলোসাইটের মধ্যে সবার আগে পাবো হচ্ছে বেজোফিল, তারপরে পাবো হচ্ছে নিউট্রোফিল, তারপরে পাবো হচ্ছে ইউসিনোফিল। অর্থাৎ আমরা যদি গ্র্যানুলোসাইটের কথা বলতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে বেজোফিল, পাবো নিউট্রোফিল এবং পাবো হচ্ছে ইউসিনোফিল। ওকে, আর গ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকার ভিতরে থাকবে হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। মনোসাইট এবং লিম্ফোসাইট। কেমন? ক্লিয়ার? অদানাদার শ্বেত রক্তকণিকার ভিতরে থাকবে মনোসাইট এবং লিম্ফোসাইট। তো এই যে লিম্ফোসাইট, সেই লিম্ফোসাইটের আবার কয়েকটা টাইপ রয়েছে, যেগুলো আমরা একটু যদি বলে রাখি। এই লিম্ফোসাইটটা হবে আবার 3 ধরনের। ওকে, একটাকে বলবো আমরা বি সেল, বি সেল বা বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি সেল বা টি লিম্ফোসাইট, এবং আরেকটাকে বলবো হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ, এনকে সেল কিংবা ন্যাচারাল কিলার সেল। তাহলে দেখো আমরা যদি একটু রিভিউ করে দেই যে আসলে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের গঠনটা কেমন। এর গঠনটা হচ্ছে, এর গড় ব্যাস থাকবে 7.5 থেকে 20 মাইক্রোমিটার, এবং সেটা দেখতে হবে গোলাকার। এর নিউক্লিয়াসে বিদ্যমান নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। নিউক্লিয়াসটা খণ্ডায়িত হতে পারে কিংবা অখণ্ডকায়িত হতে পারে, সেটা আমরা একটু পরে জানবো। এর সাইটোপ্লাজম হচ্ছে দানাদার কিংবা অদানাদার। এই যে সাইটোপ্লাজমে বিদ্যমান দানার উপর ভিত্তি করে আবার ডাব্লিউবিসি কে অর্থাৎ লিউকোসাইটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যাদের সাইটোপ্লাজমে দানা রয়েছে, অর্থাৎ যদি আমি দেখো একটু পয়েন্ট আউট করে দেখাই, এই যে দেখো দানাগুলো, এই যে দানাগুলো, যাদের সাইটোপ্লাজমে দানা রয়েছে তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা। দেখো এই যে দানা রয়েছে, এই যে দানা রয়েছে। আর যাদের দানা নেই তাদেরকে বলবো হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। তো এই যে গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকার ভিতরে থাকবে হচ্ছে, এক নম্বরে থাকবে হচ্ছে বেজোফিল, তারপরে হচ্ছে নিউট্রোফিল, তারপরে হচ্ছে ইউসিনোফিল। আর অদানাদারের ভিতর রয়েছে মনোসাইট এবং লিম্ফোসাইট। বাট এই যে লিম্ফোসাইট যে রয়েছে তাকে আবার আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 3 ধরনের লিম্ফোসাইট রয়েছে। একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল এবং হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আশা করছি ডাব্লিউবিসি কি এবং ডাব্লিউবিসির আসলে গঠন বৈশিষ্ট্য কি কি, তার টাইপস কি কি, সেগুলো নিয়ে আমরা জানতে পেরেছি। কেমন? তো কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই একটু কমেন্টে জানাবে, এবং কোনো সমস্যা হলে লাইভ স্ট্রিমিংয়ে কোনো সমস্যা ফেস করলে সেটা একটু আমাকে কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে গঠনে। ওকে, এখন গঠনের ভিতরে আমরা একটু আগে জাস্ট হচ্ছে একটা বেসিক গঠন জানলাম,
লিউকোসাইটের, অর্থাৎ সেটার ব্যাস কত হবে, সেটাতে দানা থাকবে কি থাকবে না, এক্সেট্রা এক্সেট্রা জেনেছি। এখন আমরা ইন ডেপথে জানবো, অর্থাৎ আমরা প্রত্যেকটা নিউট্রোফিলের বা আমরা প্রত্যেকটা লিউকোসাইটের ইন ডেপথ স্ট্রাকচার সম্পর্কে জানবো। ওকে, তো প্রথমে চলে আসলো হচ্ছে, দেখো আমরা একটু আগে বলেছিলাম যে গ্র্যানুলোসাইট বা দানাদারের ভিতরে সবার আগে আমরা চিন্তা করবো হচ্ছে নিউট্রোফিল নিয়ে। ওকে, নিউট্রোফিল নিয়ে। তাহলে আমরা যদি একটু নিউট্রোফিল নিয়ে বলি, এই যে নিউট্রোফিল, এটা হচ্ছে এক ধরনের লাস্টে রয়েছে ফিল, কেমন? আচ্ছা, আরেকটা কথা বলে রেখি, দেখো একটু আগে আমরা যে দানার উপর ভিত্তি করে যে ভাগ করেছিলাম, বেজোফিল, নিউট্রোফিল এবং ইউসিনোফিলের ক্ষেত্রে হচ্ছে দানা ছিল, মনোসাইট এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে কোনো দানা ছিল না। তো এটা মনে রাখার জন্য আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি এখানে লিখি যে মনে রাখার ট্রিক্স কি, মনে রাখার ট্রিক্স যদি আমরা একটু লিখে দিই, মনে রাখার ট্রিক্স। আচ্ছা, মনে রাখার ট্রিক্স হিসেবে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? দেখো আমরা লিখবো যে দেখো তো যার ভিতরে দানা রয়েছে কিংবা যে ডাব্লিউবিসি তার সাইটোপ্লাজমে দানা বহন করতেছে সেটা কেমন হবে? সেটা অবশ্যই তার ভিতরে একটা ফিল নিয়ে থাকবে যে আমার ভিতরে দানা রয়েছে, আমি ফিল আপ অবস্থায় আছি, আমার একটা ভাব আছে। তাহলে মনে রাখবা যে যে দানাদার, হ্যাঁ, যে দানাদার দানাদার তার নামে কি থাকবে? তার নামে ফিল থাকবে। তার নামে কি থাকবে? নামের শেষে ফিল থাকবে, PHILL, ফিল থাকবে। তাহলে যে দানাদার তার নামের শেষে ফিল থাকবে। তাহলে দেখো তো এই ট্রিক্স দিয়ে আমরা এই নামগুলো মনে রাখতে পারি কিনা, অর্থাৎ কোনটা অদানাদার কোনটা দানাদার সেটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা। যে দেখো এই যে বেজোফিল, হ্যাঁ, নামের শেষে ফিল আছে, ওকে ফাইন, তো যেহেতু ফিল আছে তার মানে বুঝলাম সে হচ্ছে দানাদার, তার ভিতরে দানা রয়েছে, তার সাইটোপ্লাজম দানাযুক্ত। তারপর নিউট্রোফিল, তার ভিতর ফিল রয়েছে, দ্যাট মিনস সে হচ্ছে দানাদার। ইউসিনোফিল, তার ভিতর ফিল রয়েছে, দ্যাট মিনস সে হচ্ছে দানাদার। এখান থেকে খুব সহজে একটা এমসিকিউ আনসার করা যায় যে যদি তোমাকে বলে যে নিচে কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, অর্থাৎ নিচে কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা নয়, এই টাইপের যদি কোশ্চেন আসে তখন তুমি দেখবে যে তোমাকে তিনটে অপশন দিয়ে দিল হচ্ছে ফিলযুক্ত, অর্থাৎ তোমাকে বেজোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং মনোসাইট দিয়ে দিল। যদি তোমাকে বলে যে কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, তখন সেখানে আনসার হবে মনোসাইট। কেন মনোসাইট হবে? কারণ আমরা বলেছি মনে রাখবো কিভাবে, মনে রাখবো ফিল দিয়ে, যার নামে শেষে ফিল আছে, যে ফিল করতে পারতেছে তার দানা রয়েছে। ওকে, তাহলে যে দানাদার তার নামের শেষে ফিল থাকবে, বুঝতে পারছি। আর যার নামের শেষে ফিল থাকবে না সে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে বলবো যে সাইট, অর্থাৎ তারা হবে অ্যাগ্রেনুলোসাইটের ভিতরে। কি কি? একটা হচ্ছে মনোসাইট এবং একটা হবে লিম্ফোসাইট। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এখন নিউট্রোফিলে ফিরে যাই। তাহলে আমরা একটু আগে যে ব্যাখ্যাটা দিয়ে আসলাম যে নিউট্রোফিলের প্রথমে আমরা লাস্টে দেখলাম যে লাস্টে ফিল রয়েছে, ওকে ফাইন, যেহেতু ফিল রয়েছে তাহলে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি অলরেডি যে তারা কি হবে? তারা হবে দানাদার শ্বেত রক্তকণিকা। যেহেতু ফিল রয়েছে তাহলে এই নিউট্রোফিল হবে কি? এই নিউট্রোফিল হবে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে আমরা বলবো যে এরা হচ্ছে কি? এরা দানাদার শ্বেত রক্তকণিকা। নিউট্রোফিলটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, এটুকু বুঝলাম এর নাম দেখে। ওকে, তারপরে আর আমরা কি চিন্তা করতে পারি? দেখো এই যে নিউট্রোফিল রয়েছে তার দানাদার শ্বেত রক্তকণিকা, এই দানাগুলো কই থাকবে বলো তো? দানাগুলো থাকবে হচ্ছে তার সাইটোপ্লাজমে। এখন আমাকে বলো তার সাইটোপ্লাজমে যে দানা রয়েছে এই দানাগুলোর বর্ণ কি দেখতে পাচ্ছ বলো তো? এগুলো কি লাল, নীল বিভিন্ন বর্ণের দেখাচ্ছে না এগুলো স্বচ্ছ দেখাচ্ছে? আমাকে কমেন্টে জানাও তো, আমাকে একটু কমেন্টে জানাতে পারো যে এই দানাগুলোর বর্ণ কেমন। হ্যাঁ, দানাগুলোর বর্ণ কেমন? ওকে, তো দেখো আমরা যদি এই নিউট্রোফিলের যদি সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য যদি আমরা তাকে একটা রঞ্জকের ভিতরে চুবাই, অর্থাৎ আমরা তাকে যদি কি বলে এটাকে ইউসিন রঞ্জকে দেই, ইউসিন রঞ্জকে, তাকে যদি আমরা ইউসিন রঞ্জকে দেই, এই ইউসিন রঞ্জকে ডাব্লিউবিসিকে দেওয়া হলে তার ভিতরে যে সকল নিউট্রোফিল থাকবে তারা কোনো বর্ণ ধারণ করবে না। ওকে, ইউসিন রঞ্জকে কোনো বর্ণ ধারণ করবে না, ইউসিন রঞ্জকে কোনো বর্ণ ধারণ করবে না। তাহলে বুঝলাম যে নিউট্রোফিল যারা আছে তারা দানাদার শ্বেত রক্তকণিকা, তারা ইউসিন রঞ্জকে কোনো বর্ণ ধারণ করবে না। কেমন? আচ্ছা, এটা মনে রাখার জন্য আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। যেহেতু তারা বর্ণ ধারণ করতে পারবে না, দ্যাট মিনস তারা কি থাকবে? তারা থাকবে হচ্ছে নিউট্রাল থাকবে। কেমন? তারা বর্ণ ধারণ করতে পারবে না, তার মানে তারা হচ্ছে নিউট্রাল থাকবে। এবং যেহেতু তারা নিউট্রাল থাকবে দ্যাটস হোয়াই তাদেরকে আমরা বলবো হচ্ছে নিউট্রোফিল। এভাবে একটু জাস্ট ট্রিক্স করে মনে রাখতে পারো, সেজন্য আমরা তাদের বলবো হচ্ছে নিউট্রোফিল। তা তোমাকে যদি বলে যে নিচে কোন শ্বেত রক্তকণিকা লিশম্যান রঞ্জকে কিংবা ইউসিন রঞ্জকে কোনো বর্ণ ধারণ করে না, তুমি কি আনসার কি হবে?
বর্ণ ধারণ করে না অর্থাৎ নিউট্রাল রয়েছে, দ্যাট মিনস সেটা আনসার হচ্ছে নিউট্রোফিল। বুঝতে পারছি? কথা ক্লিয়ার? ওকে। তারপর যদি আমরা বলি যে এই যে নিউট্রোফিল, হ্যাঁ, এই নিউট্রোফিলের হচ্ছে বর্ণ নিরপেক্ষ। ওকে ফাইন। তারপরে নিউক্লিয়াসটা দেখি। এই যে দেখো নিউক্লিয়াসটা যদি তুমি দেখো, এই যে নিউক্লিয়াসটা বিভিন্ন খণ্ডকযুক্ত না? নিউক্লিয়াসটা বিভিন্ন খণ্ডযুক্ত। তাহলে আমরা এখান থেকে বলবো যে নিউক্লিয়াস খণ্ডযুক্ত। কেমন? এখান থেকে বলবো যে এর নিউক্লিয়াসটা কেমন হবে? এর নিউক্লিয়াস হবে খণ্ডযুক্ত। হ্যাঁ, খণ্ডযুক্ত। এখন আমাকে বলো তো ভাই কয় খণ্ডযুক্ত? আচ্ছা, এটা তোমাদের বইয়ের ইনফরমেশন যে নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট। 7 খণ্ড বিশিষ্ট। কেমন? তাহলে এই যে নিউট্রোফিলের নিউক্লিয়াসটা হচ্ছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট। বুঝতে পারছি? বিশিষ্ট। তাহলে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকবে এদের। তারপরে এই যে খণ্ডগুলো, তাহলে কিভাবে যুক্ত থাকবে বলতো? এই যে 2 থেকে 7টা খণ্ড দিয়ে থাকবে, তারা কি দিয়ে যুক্ত থাকবে? তারা ফিতার সাহায্যে যুক্ত থাকবে। কেমন? একটা ফিতার মতো একটা গঠন দিয়ে যুক্ত থাকবে, ফিতার মতো স্ট্রাকচার দিয়ে যুক্ত থাকবে, ফিতার মতো স্ট্রাকচার দিয়ে তারা যুক্ত থাকবে। বুঝতে পারছি? কথা ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এ পর্যন্ত বুঝলাম যে নিউট্রোফিল এরা হচ্ছে লাস্টের নামের শেষে ফিল দেখে আমরা বুঝেছি এরা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। তারপরে আমরা বুঝলাম এর সাইটোপ্লাজম দেখে বুঝলাম যে এটাকে যদি ইউসিন রন্ধ্রকে দেওয়া হয় তারপরও সেটা কোনো বর্ণ ধারণ করবে না। আমরা এখান থেকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো, যেহেতু বর্ণ ধারণ করবে না দ্যাট মিনস তারা নিউট্রাল থাকবে, দ্যাট মিনস তারা হচ্ছে নিউট্রোফিল। ওকে। এর নিউক্লিয়াসে কয়টা খণ্ড ভাই? এর নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 7টা খণ্ড। কেমন? আচ্ছা, তারপর যদি বলি যে আসলে এই যে আমাদের ব্লাডে নিউট্রোফিলের সংখ্যা কতগুলো, এটা একটু জানাটা জরুরি, তাই না? এটা একটা জানাটা জরুরি। ওকে, মনে রাখবা নিউট্রোফিলের সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস যে ফার্স্ট অফ অল নিউট্রোফিলের সংখ্যা যদি আমরা বলি যে পার্সেন্টেজে, অর্থাৎ আমরা আসলে শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট নিউট্রোফিল আমরা সেভাবে কাউন্ট করি, যেটাকে আসলে ডিফারেন্সিয়াল কাউন্ট বলা হয়। ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি, অর্থাৎ ডাব্লিউবিসির যে বিভিন্ন ধরনের কণিকা রয়েছে বা বিভিন্ন সাব ডিভিশন রয়েছে সেগুলো কত পার্সেন্ট মিলে ডাব্লিউবিসি গঠন করতেছে সেই কাউন্টে যদি আমরা একটু বলি যে সংখ্যাটা হবে কত? সংখ্যাটা হবে টোটাল ডাব্লিউবিসি এর 60 থেকে 70%, 60 থেকে 70% দখল করে রাখবে হচ্ছে এই নিউট্রোফিল। ওকে, তার টোটাল ডাব্লিউবিসি 60 থেকে 70% হবে হচ্ছে নিউট্রোফিল। এবং তাদের সংখ্যা যদি বলি যে প্রতি ঘন মিলিমিটার রক্তে তাদের সংখ্যা কত হবে? এই নিউট্রোফিলের সংখ্যা কত হবে? প্রতি ঘন মিলিমিটার রক্তে কতগুলো নিউট্রোফিল থাকবে ভাইয়া? প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় কতগুলো নিউট্রোফিল থাকবে? প্রায় হচ্ছে 3000 থেকে 6000টি নিউট্রোফিল থাকবে। কেমন? 3000 থেকে 6000টি নিউট্রোফিল থাকবে। বুঝতে পারছি তাহলে নিউট্রোফিল নিয়ে? যে তাহলে নিউট্রোফিলের সংখ্যাটাও বুঝলাম যে টোটাল ডাব্লিউবিসি এর 60 থেকে 70% হবে নিউট্রোফিল এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে এর সংখ্যা হবে প্রায় 3000 থেকে 6000। আচ্ছা, তো সংখ্যার পরে জীবনকালটা কত হবে বলতো? জীবনকালটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, জীবনকাল। ওকে, তো এর জীবনকাল হবে হচ্ছে প্রায় 3 থেকে 12 দিন। হ্যাঁ, জীবনকাল হচ্ছে 3 থেকে 12 দিন। অর্থাৎ এরা রক্তে 3 থেকে 12 দিন পর্যন্ত জীবিত থাকবে। এখন বলতো একটা রক্তকোষ বা একটা রক্তকণিকা যে রক্তে তার জীবনকালের পরে সে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হবে? গত ক্লাসে বলেছিলাম একটা রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হবে হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। কেমন? আমরা জানি কোষের মৃত্যু 2 ধরনের হয়, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যদি কখনো বিষাক্ত দ্রব্যের প্রভাবে কিংবা যদি কোনো হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের প্রভাবে কিংবা যদি তোমার পুষ্টির অভাবে একটা কোষের মৃত্যু হয় সেটাকে আমরা বলবো হচ্ছে নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি বা প্রোগ্রামড কোনো সেল ডেথ হয় বা একটা নির্দিষ্ট সময় পরিমাণ কিছু কোষকে যদি মারা যেতে হয় তারা যে প্রক্রিয়া মারা যাবে সেটাকে বলবো অ্যাপোপ্টোসিস। তাহলে জীবনকাল হচ্ছে এদের 3 থেকে 12 দিন। 3 থেকে 12 দিন পরে এরা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা নিউট্রোফিল নিয়ে মোটামুটি জানলাম নিউট্রোফিলের গঠনটা কেমন, এরা ইউসিন রন্ধ্রকে কেমন বর্ণ দেয়, এর নিউক্লিয়াস কয়টা খণ্ডে যুক্ত, এর সংখ্যা কতগুলো থাকে, এর জীবনকাল কত। এখন আমরা জানবো হচ্ছে এর কাজটা কি, এই নিউট্রোফিল যে রয়েছে তার কাজ কি। নিউট্রোফিলের কাজ কি? ওকে, নিউট্রোফিলের কাজটা খুবই ইম্পর্টেন্ট। তার কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে সে কি করবে বলতো? সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। সে হচ্ছে কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। কেমন? ফ্যাগোসাইটোসিস করবে। এখন আমাকে বলো ভাই হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি?
ফ্যাগোসাইটোসিস দ্যাট মিন্স যেটাকে বলা হয় হচ্ছে ক্ষণপদীয় ভক্ষণ। হ্যাঁ, ক্ষণপদীয় ভক্ষণ, অর্থাৎ এরা এই এই যে নিউট্রোফিল রয়েছে এরা কি করবে, দেহের ভিতরে প্রবেশকৃত ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া বা আমরা বলতে পারি ছত্রাক বা অন্যান্য অণুজীব, ছত্রাক ইত্যাদিকে তাদের ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে তারা প্রথমে এনগালফ করে ফেলবে। অর্থাৎ এই দেহের ভিতরে যদি ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণ হয়, সেই সংক্রমিত স্থানে এই নিউট্রোফিল যাবে, তারপরে তারা ক্ষণপথ সৃষ্টি করবে এবং ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে তারা এই যে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাককে তারা ভক্ষণ করে ফেলবে। সেই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস বা ক্ষণপদীয় ভক্ষণ। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তারা কি করবে, তারা দেহে অনুপ্রবিষ্ট যে রোগ জীবাণুগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করবে। ওকে, দ্যাটস মিনস তারা কিসে অংশগ্রহণ করলো, তারা আলটিমেটলি হচ্ছে আমাদের ইমিউনিটিতে অংশগ্রহণ করলো বা অনাক্রমণতে অংশগ্রহণ করলো। ওকে, তারপরে এদের আরেকটা কাজ হচ্ছে এরা অ্যামিবয়েড চলন করবে। হ্যাঁ, এরা হচ্ছে অ্যামিবয়েড চলন করতে পারে, অ্যামিবয়েড চলন করবে, অ্যামিবয়েড চলনে সক্ষম হবে তারা। আচ্ছা, হোয়াট ইজ অ্যামিবয়েড চলন? অ্যামিবয়েড চলন জিনিসটা কি? দেখো, অ্যামিবয়েড এই ওয়ার্ডটা থেকে আমাদের বুঝতে হবে যে অ্যামিবয়েড চলন মানে হচ্ছে অ্যামিবার মতো চলন বা অ্যামিবা লাইক মুভমেন্ট। কেমন? অ্যামিবার মতো চলন। ওকে, এখন আমাকে বলো যে অ্যামিবা কি? অ্যামিবা হচ্ছে আমরা জানি যে আদি এক ধরনের জীব, তাই না? যেটা হচ্ছে এককোষী একটা জীব। আমরা হয়তো ছোটবেলা ক্লাস 9-10 এরকম একটা চিত্র এঁকেছি, যেটা ছিল অ্যামিবা। সেটা কি করবে? সেটা হচ্ছে দেখো খুব ক্ষুদ্রভাবে সে আস্তে আস্তে গলে গলে বা পিছলিয়ে সে এক জায়গা থেকে অন্য স্থানে যাবে। তো এই নিউট্রোফিল তার অ্যামিবয়েড চলন কিভাবে করবে? এই অ্যামিবয়েড চলন হচ্ছে নিউট্রোফিল যখন কোনো একটা জায়গায় আমাদের দেহের কোনো একটা জায়গায় যখন ইনফ্লামেশন হবে বা কোনো একটা জায়গায় যদি আমরা বলি যে সেখানে ইনফেকশন হয়েছে, তাহলে সেখানে আশেপাশে থেকে যে নিউট্রোফিলগুলো রয়েছে তারা সেখানে আস্তে 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 মুভমেন্ট করে চলে আসবে। এই যে আস্তে আস্তে মুভমেন্ট করে চলে আসলো, সেই মুভমেন্টটা দেখতে অনেকটা অ্যামিবার মতো হবে, বিধায় এই মুভমেন্টকে বলা হয় অ্যামিবয়েড মুভমেন্ট বা অ্যামিবয়েড চলন। বুঝতে পারছি? তাহলে এই যে অ্যামিবয়েড চলন করতে পারবে কারা? অ্যামিবয়েড চলন করতে পারবে হচ্ছে এই নিউট্রোফিল। আর যে এরা যদি অ্যামিবয়েড চলন করবে, এই অ্যামিবয়েড চলনের একটা নাম আছে, সেটাকে বলা হয় ডায়াপ্যাডেসিস। কি বলা হয় ভাইয়া? ডায়াপ্যাডেসিস। বুঝতে পারছি? ডায়াপ্যাডেসিস। তাহলে এই অ্যামিবয়েড চলন কিংবা ফ্যাগোসাইটোসিসের আসলে মেইন উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমাদের এগুলো আসলে মেইন উদ্দেশ্য কি বা প্রধান উদ্দেশ্য কি বলতো? এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, দেখো তো আমাকে একটু বলো তো, এদের প্রধান উদ্দেশ্যটা কি ভাইয়া? এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অনাক্রমত্ব বা ইমিউনিটি। হ্যাঁ, ইমিউনিটি ইমিউনিটি বা রোগ প্রতিরোধে হেল্প করা। কেমন? রোগ প্রতিরোধে হেল্প করা, রোগ প্রতিরোধে হেল্প করা। বুঝতে পারছি? তাহলে দেখো এই যে আমরা যদি বললাম যে নিউট্রোফিল যেটা আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে সেই ইমিউনিটি কিংবা রোগ প্রতিরোধে হেল্প করবে। যেহেতু তারা ইমিউনিটি বা রোগ প্রতিরোধে হেল্প করবে এবং তারা হেল্প করবে হচ্ছে কিভাবে? মুভমেন্ট করার মাধ্যমে। অর্থাৎ সে একটা জায়গায় বসে আছে, অন্যজন এসে তাকে হেল্প করতেছে এমনটা না, তারা এই রোগ প্রতিরোধে হেল্প করবে গিয়ে গিয়ে, অর্থাৎ জায়গায় পৌঁছে। সেজন্য এই যে নিউট্রোফিল বা ওভারঅল তোমার ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাগুলোকে বলা হয় হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট। বুঝতে পারছি? এটা জাস্ট আমি আগেও বলতে পারতাম, বাট এখন যেহেতু আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বললাম, একটা আমরা নিউট্রোফিল দেখলাম, নিউট্রোফিলের এক্সাম্পলের মধ্যে আমরা বুঝে গেলাম যে আসলে ডাব্লিউবিসির অন্যতম একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ইমিউনিটি কিংবা রোগ প্রতিরোধ করা, এবং তারা সেই রোগ প্রতিরোধ করার জন্য তারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করবে। তারা ফ্যাগোসাইটোসিস করবে, তারা অ্যামিবয়েড চলন করবে অর্থাৎ ডায়াবেটিস করবে। দ্যাটস ওয়াই তারা মুভমেন্টের মাধ্যমে হচ্ছে প্রতিরক্ষা দিবে, অর্থাৎ তারা হচ্ছে একটা ডিফেন্স ফোর্স যে হচ্ছে মুভমেন্ট করে করে ডিফেন্স দিবে। দ্যাটস ওয়াই আমরা এই ডাব্লিউবিসি কে ওভারঅল বলতে পারি হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট। ওকে, এটা আমরা যখন ডাব্লিউবিসি কাজটা পড়বো, কাজের ক্ষেত্রে আমরা সেটা লিখে দিব। বুঝতে পারছি? তাহলে নিউট্রোফিল নিয়ে আর কোনো কনফিউশন রয়েছে? তারপর যে দেখো যে নিউট্রোফিলের আরো আমি একটা ফিগার দিয়ে রেখেছি, এখানে আর বাকি কি কি থাকবে তার ভিতরে একটু দেখে নিতে পারবা। তাদের গ্লাইকোজেন থাকবে, কিছু নিউক্লিয়াস থাকবে, তারপর হচ্ছে তোমার রাইবোজোম থাকবে, এক্সেট্রা অনেক কিছু থাকবে, এগুলো তোমরা দেখে নিও। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা নিউট্রোফিলের পরে যদি যাই,
যে নিউট্রোফিলের পরে আমরা বলতে পারি হচ্ছে ব্যাজোফিল নিয়ে। ওকে, ব্যাজোফিল নিয়ে। আচ্ছা, তো নিউট্রোফিলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা যদি আবার একটু নিউট্রোফিলটা দেখি, নিউট্রোফিলের যে সাইটোপ্লাজমের যে দানা ছিল সেগুলো কেমন ছিল, সেগুলো ছিল হচ্ছে স্বচ্ছ, তাই না, সেগুলো স্বচ্ছ ছিল। ওকে, তারপর যখন আমরা ব্যাজোফিলে যাব তখন একটা জিনিস ঘটবে, এই যে ব্যাজোফিল, হ্যাঁ, ব্যাজোফিল এর যে সাইটোপ্লাজমের দানা এগুলো হবে কেমন, এগুলো হবে অনেকটা নীল বর্ণের। কি বর্ণের ভাইয়া, নীল বর্ণের। হ্যাঁ, এগুলো হবে নীল বর্ণের, বুঝতে পারছি, নীল বর্ণের। অর্থাৎ এই ব্যাজোফিলকে তুমি যখন কি করবা, ব্যাজোফিলকে তুমি যখন ইউসিন রঞ্জকে দিবা, হ্যাঁ, তুমি যখন ইউসিন রঞ্জক প্রয়োগ করবে ব্যাজোফিলের উপর, সেই ইউসিন রঞ্জকে, হ্যাঁ, রঞ্জকে ব্যাজোফিল কি বর্ণ ধারণ করবে বলতো, ব্যাজোফিল নীল বর্ণ ধারণ করবে। ওকে, নীল বর্ণ ধারণ করবে, নীল বর্ণ ধারণ করবে। দেখো তো, বুঝতে পারছি, নীল বর্ণ ধারণ করবে হচ্ছে কোথায়, তারা ইউসিন রঞ্জকে। ওকে, আর তারা কেমন হবে, তারা হবে বেসিক প্রকৃতির বা ক্ষারীয় প্রকৃতির। ওকে, দেখো তো তাহলে কি বললাম, ফার্স্ট অফ অল ব্যাজোফিল, আমরা ফিল দিয়ে বুঝতেছি যে এর লাস্টে ফিল রয়েছে, দ্যাট মিনস সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কি দানাদার শ্বেত রক্তকণিকা। তারপরে আমরা বুঝলাম, ওকে, বুঝলাম যে আমরা দানাদার শ্বেত রক্তকণিকা। তারপরে বললাম যে আর সাইটোপ্লাজমে যে সাইটোপ্লাজমের দানাগুলো রয়েছে সেগুলো আবার ইউসিন রন্ধ্রকে নীল বর্ণ ধারণ করবে। দ্যাট মিনস তারা কেমন হবে, তারা হবে নীল বর্ণের। ওকে, তারা হবে নীল বর্ণের। তারপর যদি আমরা বলি যে এই যে ব্যাজোফিলের নিউক্লিয়াস দেখো তো, নিউক্লিয়াস খণ্ডযুক্ত কিনা, এই নিউক্লিয়াসটাকে তুমি যদি একটু ভালো করে দেখো, দেখতে পারবো নিউক্লিয়াসটা হচ্ছে খণ্ডযুক্ত। এই যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াস হচ্ছে খণ্ডযুক্ত। তাহলে আমরা এখান থেকে বলবো তার নিউক্লিয়াসটা কেমন, নিউক্লিয়াস খণ্ডযুক্ত। কেমন, যেহেতু আমরা এটা গঠন পড়তেছি তাহলে আমরা বলবো যে নিউক্লিয়াস হচ্ছে খণ্ডযুক্ত। এখন আমাকে বলো তো ভাইয়া কয় খণ্ড এদের নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস মনে রাখবা মোটামুটি 2 খণ্ডযুক্ত, অর্থাৎ 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 খণ্ড পাই, খণ্ড বিশিষ্ট, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এদের নিউক্লিয়াসটাকে পাই 3 খণ্ডযুক্ত। ওকে, তাহলে নিউক্লিয়াস হচ্ছে খণ্ডযুক্ত, এরা ইউসিন রন্ধ্রকে নীল বর্ণ ধারণ করে, এরা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। এই 3টা মেইন বৈশিষ্ট্য আমরা এই ব্যাজোফিল থেকে পাইলাম। ওকে, তারপর যদি বলি যে এদের আসলে সংখ্যাটা কেমন, এদের আসলে সংখ্যাটা কেমন, এদের সংখ্যাটা কেমন যদি আমরা বলি যে দেখো, এই যে ব্যাজোফিল রয়েছে, এই ব্যাজোফিলের সংখ্যা মনে রাখবা, আমরা সংখ্যাটাও আমরা 2 ভাগে বলবো, যে টোটাল ডাব্লিউবিসি এর মাঝে, টোটাল ডাব্লিউবিসি এর যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল কাউন্ট, একটু আগে বলেছিলাম, টোটাল ডাব্লিউবিসি এর কত পার্সেন্ট, 0.5% হচ্ছে ব্যাজোফিল। টোটাল ডাব্লিউবিসি এর 0.5% হচ্ছে এই ব্যাজোফিল। ওকে, তাহলে টোটাল ডাব্লিউবিসি এর কত পার্সেন্ট, 0.5%। আর যদি বলি যে প্রতি ঘন মিলিমিটার রক্তে এই ব্যাজোফিলের পরিমাণ কত, প্রতি ঘন মিলিমিটার রক্তের পরিমাণ কত ভাইয়া, প্রতি ঘন মিলিমিটার রক্তে এই ব্যাজোফিলের সংখ্যা হচ্ছে প্রায় 25 থেকে 200টি। হ্যাঁ, 25 থেকে 200টি। তার সংখ্যার ক্ষেত্রে বললাম যে টোটাল ডাব্লিউবিসি এর 0.5% হবে হচ্ছে ব্যাজোফিল, এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে যার সংখ্যা হচ্ছে 25 থেকে 200টি। ওকে, তাহলে এর জীবনকাল কতটুকু সেটা যদি আমরা একটু দেখে নিই, যে জীবনকাল কতটুকু বলো তো ভাইয়া, জীবনকাল মনে রাখবা, এই যে ব্যাজোফিল এর জীবনকাল হচ্ছে প্রায় 12 থেকে 15 দিন। কেমন, ব্যাজোফিলের জীবনকাল হচ্ছে 12 থেকে 15 দিন। তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাজোফিলের কাজ কি, ব্যাজোফিলের কাজ কি, কাজটা খুবই ইম্পর্টেন্ট, সেটা প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে আসে। ব্যাজোফিল কি করবে, 2 ধরনের জিনিস নিঃসরণ করবে। হ্যাঁ, ব্যাজোফিলের প্রধান কাজ হচ্ছে কি করে, এরা নিঃসরণ করে। কি নিঃসরণ করে, এরা হচ্ছে আমরা বলি যে হ্যাপারিন নিঃসরণ করবে। কেমন, এক নম্বরে হচ্ছে বলবো আমরা এরা কি করবে, হ্যাপারিন নিঃসরণ করবে, হ্যাপারিন নিঃসরণ করে। এখন আমাকে বলো তো এই হ্যাপারিনের কাজ কি, ভাইয়া, হ্যাপারিনের কাজ কি? আচ্ছা, এই হ্যাপারিন যে রয়েছে সেই হ্যাপারিনটা হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না, অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ যেটা কি করে বলতো, যেটা হচ্ছে হ্যাপারিন হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট। হ্যাপারিন যেহেতু এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, আর অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ কি, সে কোয়াগুলেশন হতে দেয় না, দ্যাট মিনস সে রক্তকে জমাট বাঁধতে দেয় না।
তাহলে হ্যাপারিন নিঃসরণ করলে সে হ্যাপারিন কি করবে, সে রক্তকে জমাট বাঁধতে দিবে না। ওকে, রক্তকে জমাট বাঁধতে দেয় না, রক্তকে জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ রক্তনালীর ভিতরে যখন রক্ত প্রবাহিত হয় সেটা যাতে জমাট না বেঁধে যায় সেই কাজটা করে হচ্ছে হ্যাপারিন। তাহলে হ্যাপারিন নিঃসরণ করার মাধ্যমে এই যে ব্যাসোফিল রয়েছে সে রক্তকে জমাট বাঁধতে দিবে না, কেমন, দেয় না। ওকে ফাইন, বুঝলাম। আচ্ছা, তারপরে যদি বলি যে হ্যাপারিন আর সে কি করবে, তার একটা কাজ কি, সে হচ্ছে হিস্টামিন রিলিজ করবে বা হিস্টামিন নিঃসরণ করবে, হিস্টামিন নিঃসরণ করবে, হিস্টামিন নিঃসরণ করবে, নিঃসরণ করবে। এই যে হিস্টামিনের কাজ কি হবে মনে রাখবা, হ্যাপারিনের কাজ হচ্ছে সে রক্তকে জমাট বাঁধতে দিবে না, বাট হিস্টামিনের কাজ হচ্ছে আবার দুইটা। হিস্টামিন সে একদিক দিয়ে হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, হিস্টামিন কি করবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি কি করে, পাশাপাশি এই হিস্টামিন যে রয়েছে তারা রক্তনালীকে প্রসারিত করে, তারা রক্তনালীকে প্রসারিত করে। ওকে, রক্তনালীকে প্রসারিত করে, বুঝতে পারছি। তাহলে তোমাকে যদি ব্যাসোফিলের কাজ জিজ্ঞেস করা হয়, তাহলে ব্যাসোফিলের কাজের মধ্যে আমরা কি কি বলবো, যে প্রথমে ব্যাসোফিল হচ্ছে ভাই হ্যাপারিন নিঃসরণ করে যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না, কারণ হ্যাপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। আর হিস্টামিন রিলিজ করে, হিস্টামিনের কাজ হচ্ছে সে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর সে রক্তনালীকে প্রসারিত করবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছি? কোনো কনফিউশন রয়েছে? যারা লাইভে আছে কমেন্টে জানিও, কেমন? কোনো কনফিউশন থাকলে অবশ্যই সাথে সাথে কমেন্টে জানিও। ওকে, তারপরে দেখো, তাহলে আমরা মোটামুটি ব্যাসোফিল নিয়ে পড়ে ফেললাম। তাহলে ব্যাসোফিল নিয়ে আমাদের আসলে কি কি জানতে হবে যদি আমি একটু রিক্যাপ করে দিই, একটু মনে করিয়ে দিই। যে দেখো, প্রথমে আমরা মনে রাখবো যে এই যে ব্যাসোফিল তারা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, ইউসিন রঞ্জকে এরা নীল বর্ণ ধারণ করে। তারপরে নিউক্লিয়াসগুলো হচ্ছে খণ্ডযুক্ত, কয় খণ্ডযুক্ত নিউক্লিয়াস, 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট, কেমন। তারপর সংখ্যা কতটুকু টোটাল ডাব্লিউবিসি এর ভিতরে মাত্র 0.5% হচ্ছে এই বলা চলে মাত্র 0.5% হচ্ছে এই ব্যাসোফিল। আর যদি বলি প্রতি ঘন মিলিমিটার রক্তে ব্যাসোফিলের সংখ্যা কত, সেটা হচ্ছে 25 থেকে 200টি। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি তোমাকে বলা হয় যে জীবনকাল কতটুকু, জীবনকাল হচ্ছে 12 থেকে 15 দিন। এর কাজ কি, সে হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করবে। হ্যাপারিন সেটা হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, সেটা কি করবে, রক্তকে জমাট বাঁধতে দিবে না। আর সে হিস্টামিন রিলিজ করবে। হিস্টামিন হচ্ছে কি, হিস্টামিন হচ্ছে এমন একটা পদার্থ যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং সেটা রক্তনালীকে প্রসারিত করবে। তো মোটামুটি এইটুকু জানলেই তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে ব্যাসোফিল দিয়ে আসা যাবতীয় কোশ্চেন তোমরা আনসার করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখান থেকে আসে যে ভাই কোশ্চেন দেয় যে হ্যাপারিন নিঃসরণ করে কে, বা ব্যাসোফিলের কাজ কোনটা, হ্যাপারিন নিঃসরণ করে, হ্যাপারিন নিঃসরণ করে কে, ব্যাসোফিল। কথা ক্লিয়ার, বুঝতে পারছি? আর ব্যাসোফিলের জীবনকাল হচ্ছে কতদিন, 12 থেকে 15 দিন। আশা করছি ক্লিয়ার। ওকে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, তারপর যদি আমরা একটু যাই, দেখো, ওকে, তারপর যদি আমরা যাই ব্যাসোফিলের পরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পরবর্তী শ্বেত রক্তকণিকা, যেটার নাম হচ্ছে ইউসিনোফিল, কেমন, ইউসিনোফিল। ইউসিনোফিল আলোচনা করার শুরুতে আমি বলে রাখি যে দেখো, এই ইউসিনোফিল হচ্ছে, ইউসিনোফিলের শেষে রয়েছে ফিল। আর আমরা বলেছি যেখানে আমরা ফিল পাবো দ্যাট মিনস আমরা বুঝে নিব সেটা কি ভাই, সেটা হচ্ছে দানাদার। তাহলে ইউসিনোফিলকে আমরা বলবো হচ্ছে এরা হচ্ছে কি, দানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, দানাদার শ্বেত রক্তকণিকা। তারপরে আমরা দেখব এর বর্ণটা কেমন বলো তো। আচ্ছা, যেহেতু শ্বেত রক্তকণিকা এর বর্ণটা হবে শ্বেত, সাদা। বাট এদেরকে যদি আমরা ইউসিন রঞ্জকে দিই, যদি আমরা ইউসিন রঞ্জকে দিই, ইউসিন স্টেইন বা ইউসিন রঞ্জকে দেই, ইউসিন রঞ্জকে যদি আমরা দেই, তাহলে আমরা কি বর্ণ পাবো বলতো। ইউসিনোফিলকে ইউসিন রঞ্জকে দিলে যে সাইটোপ্লাজমের ধালাগুলো রয়েছে এগুলো কি বর্ণ ধারণ করবে, এরা হচ্ছে লাল বর্ণ ধারণ করবে, কেমন, লাল বর্ণ ধারণ করবে। এবং এরা হবে কেমন, অম্লধর্মী। তাহলে ইউসিন রঞ্জকে দিলে এরা হচ্ছে কোন বর্ণ হবে, এরা হবে লাল বর্ণের, কেমন, ইউসিন রঞ্জকে এরা হচ্ছে লাল বর্ণ ধারণ করবে, বুঝতে পারছি। ইউসিন রঞ্জকে দিলে এরা হচ্ছে লাল বর্ণ ধারণ করবে। ওকে ফাইন। তারপরে আমরা কি বলতে পারি, তারপরে আমরা হচ্ছে এর নিউক্লিয়াস নিয়ে বলতে পারি, তাই না। এর নিউক্লিয়াস নিয়ে বলতে পারি যে নিউক্লিয়াস, দেখো এখানে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস খণ্ডযুক্ত, তাহলে আমরা বলবো যে নিউক্লিয়াস হবে খণ্ডযুক্ত, এর নিউক্লিয়াস
খণ্ডযুক্ত। কয় খণ্ডযুক্ত বলতো? নিউক্লিয়াস খণ্ডযুক্ত। আচ্ছা, নিউক্লিয়াস খণ্ডযুক্ত। এখন বলতো কয় খণ্ডযুক্ত ভাইয়া? এই নিউক্লিয়াসগুলো হচ্ছে প্রায় 2 থেকে 3 খণ্ডযুক্ত। কেমন? 2 থেকে 3 খণ্ডযুক্ত নিউক্লিয়াস। এই যে কোন তোমার গ্র্যানুলোসাইটের নিউক্লিয়াস কয় খণ্ডযুক্ত সেটা কিন্তু একটু মনে রাখাটা জরুরি। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেলাম যে ইউসিনোফিলের নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 3 খণ্ডযুক্ত। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে সংখ্যায়। হ্যাঁ, এই যে গ্র্যানুলোসাইটের ভিতরে যে তোমার ইউসিনোফিল রয়েছে তার টোটাল সংখ্যা কতগুলো? ওকে, সংখ্যায় গেলে আমরা আগের মতো একটি স্টেপ ফলো করব। অর্থাৎ প্রথমে আমরা বলবো যে টোটাল ডাব্লিউবিসি এর কতটুকু হচ্ছে ইউসিনোফিল। টোটাল ডাব্লিউবিসি এর, যেটাকে আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট বলতেছি, টোটাল ডাব্লিউবিসি এর প্রায় 2 থেকে 4% হচ্ছে, টোটাল ডাব্লিউবিসি এর প্রায় 2 থেকে 4% হচ্ছে কতটুকু? 2 থেকে 4% হচ্ছে এই ইউসিনোফিল। আর যদি আমরা সেটাকে সংখ্যা হিসাব করি যে প্রতি ঘন মিলিমিটার রক্ত কতটুকু, প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে এই ইউসিনোফিলের সংখ্যা হচ্ছে প্রায় 100 থেকে 400টি। বুঝতে পারছি? তাহলে টোটাল ডাব্লিউবিসির কত পার্সেন্ট? 2 থেকে 4%। এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে এর সংখ্যা হচ্ছে 100 থেকে 400টি। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি বলি জীবনকাল কতদিন ভাই? যার সৃষ্টি আছে তার ধ্বংস রয়েছে, এর জীবনকাল কতদিন? এই যে ইউসিনোফিলের জীবনকাল। ওকে, ইউসিনোফিলের জীবনকাল মনে রাখবা অন এন এভারেজ 3 থেকে 5 দিন। ইউসিনোফিলের জীবনকাল হচ্ছে 3 থেকে 5 দিন। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা ইউসিনোফিল দিয়ে কি জানলাম। ইউসিনোফিল আমরা প্রথমেই এর যদি আমরা দেখার চেষ্টা করি, ফিল দ্যাট মিনস দানাদার, ইউসি নিরঞ্জকে দিলে সেটা লাল বর্ণ ধারণ করবে, নিউক্লিয়াস হবে খণ্ডযুক্ত অর্থাৎ 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট, সংখ্যা হচ্ছে টোটাল ডাব্লিউবিসি এর যদি আমরা বলি অন এন এভারেজ 2.4% বা 2 থেকে 4%, আর প্রতি ঘন মিলিমিটার রক্তে পাওয়া যাবে হচ্ছে 100 থেকে 400টি। জীবনকাল হচ্ছে 3 থেকে 5 দিন। এ পর্যন্ত জানলাম। এখন আমরা দেখবো আসলে যে এর কাজটা কি, ইউসিনোফিলের কাজ কি। প্রত্যেকটা জিনিসের কাজ রয়েছে যেহেতু আমাদের দেহে বিদ্যমান। ওকে, ইউসিনোফিলের কাজ কি? আচ্ছা, এর প্রধান কাজ হচ্ছে সে কি করবে? অ্যালার্জির বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কেমন? সেটা কি করবে? দেহে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাহলে আমরা বলতে পারি যে সে কি করবে? সে দেহে অ্যালার্জির বিরুদ্ধে, হ্যাঁ, অ্যালার্জির বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। প্রতিক্রিয়া সৃষ্টি করবে অর্থাৎ যে আমাদের দেহে যে অ্যালার্জি হয় না, অর্থাৎ কোনো একটা অ্যালার্জেন সৃষ্টি করবে। কোনো একটা অ্যালার্জেন বা অ্যালার্জি সৃষ্টিকারী কোনো একটা পদার্থ যদি আমাদের দেহের সংস্পর্শে আসে তাহলে আমাদের দেহে দেখবে যে চুলকানি হয়, যেটাকে আমরা বলি অ্যালার্জি, বা সেখানে আসলে বেসিক্যালি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, চুলকানি হয়, ফুলে যায়। এগুলো কাজ কিন্তু বা এই চুলকানি হওয়া বা ফুলে যাওয়ার জন্য দায়ী কিন্তু হচ্ছে এই ইউসিনোফিল। ওকে, তাহলে সে কি করবে? সে ফার্স্ট অফ অল সে অ্যালার্জির বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাছাড়া সে কি করবে বলতো? সে হচ্ছে পরজীবী সংক্রমণ রোধ করবে। কেমন? সে দেহে বিভিন্ন ধরনের পরজীবীর সংক্রমণ রোধ করবে বা পরজীবীর সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে। সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে, এর বিরুদ্ধে কাজ করবে। সে পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে। আচ্ছা, এখন আমাকে বলো তো পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে এটুকু বুঝলাম। তাহলে পরজীবী বলতে আসলে আমরা কোন কোন পরজীবী বুঝবো? আমাদের দেহের ভিতরে কি কি পরজীবী প্রবেশ করে? আমাদের দেহের ভিতরে প্রবেশ করে হচ্ছে কৃমি প্রবেশ করতে পারে, তাই না? পরজীবী হিসেবে বেসিক্যালি কৃমি প্রবেশ করতে পারে। তাহলে কৃমির বিরুদ্ধে কাজ করবে, কৃমির বিরুদ্ধে কাজ করবে। ওকে, কৃমির বিরুদ্ধে কাজ করবে। তাছাড়া যদি আমাদের দেহে প্লিহা বা স্প্লিন এবং আমাদের নার্ভাস সিস্টেমে যদি কোনো সংক্রমণ হয় সেক্ষেত্রেও হচ্ছে এই যে এই ইউসিনোফিল তার কাজ করবে। কেমন? তাহলে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি যে প্লিহা বা স্প্লিন, প্লিহা যেটা ইংলিশ হচ্ছে স্প্লিন ও স্নায়ুতন্ত্র সংক্রমণেও এটা হচ্ছে কাজ করবে এবং নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রর, হ্যাঁ, তন্ত্রের সংক্রমণেও কাজ করবে। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের সংক্রমণে কি করবে? কাজ করবে। সংক্রমণে হলেও সে কাজ করবে।
ওকে, বুঝতে পারছি? কাজ করবে কিভাবে কাজ করবে? এই স্নায়ুতন্ত্রের সংক্রমণ হলে হচ্ছে সে তার সংখ্যাকে বাড়ায় দিবে, হ্যাঁ, সে তার হচ্ছে সংখ্যা বৃদ্ধি হবে, এবং সংখ্যা বৃদ্ধি হওয়ার মাধ্যমে সেখানে আহ, যে তার যে ভূমিকা সেই ভূমিকা সে রাখবে। ওকে, বুঝতে পারছি? তাহলে দেখো আমরা যদি একটু ওভারঅল ইউসিনোফিলের কাজটা যদি আরেকবার বলি, যে সে ইউসিনোফিলের বেসিক কাজ হচ্ছে সে কি করবে? সে হচ্ছে ভাই অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে, অ্যালার্জির বিরুদ্ধে দেহের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, অর্থাৎ যেটাকে আমরা বলি হাইপার সেন্সিটিভিটি। হ্যাঁ, আমরা একটু যদি লিখে দেই, সে হচ্ছে কি করবে? হাইপার সেন্সিটিভিটি করবে। ওকে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করবে। তোমরা চাইলে একটু এক্সট্রা জেনে রাখার জন্য পড়তে পারো, সে হাইপার সেন্সিটিভিটি হাইপার সেন্সিটিভিটি করবে। কেমন? হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করবে, অর্থাৎ সে হচ্ছে যে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে, তারপর হচ্ছে পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ কৃমির বিরুদ্ধে কাজ করবে। সে প্লিহা বা স্প্লিনের এবং স্নায়ুতন্ত্রের সংক্রমণ হলে সেক্ষেত্রে সে তার সংখ্যা বৃদ্ধি করবে এবং সেখানে কাজ করবে। বুঝতে পারছি? তাহলে আর কোনো কনফিউশন রয়েছে আমাদের এই ইউসিনোফিল নিয়ে থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি কমেন্ট চেক করছি। কেমন? আর যারা লাইভে আছে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবে, আর তোমাদের যে ফ্রেন্ডদের যে গ্রুপগুলো রয়েছে, মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে, সেখানে লাইভটা একটু শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা, অনেকে লাইভে আছো দেখছি। আচ্ছা, লাইভটা কিন্তু বেশ কয়েক জায়গায় লাইভ হচ্ছে, বেশ কয়েক জায়গা থেকে স্ট্রিমিং হচ্ছে। তো তোমরা যে যেখান থেকে আছো তোমরা চাইলে হচ্ছে কমেন্টে জানাতে পারো, এবং লাইভটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। কেমন? ওকে, আচ্ছা, তারপর যদি আমরা যাই ইউসিনোফিলের পরে, আমরা এখন একটু চেষ্টা করব মনোসাইট নিয়ে জানার। ওকে, তো আমরা দেখো একটু আগে বলে এসেছিলাম, অর্থাৎ আমাদের একটা স্লাইড ছিল যেখানে আমরা যে শ্বেত রক্তকণিকার যে টাইপসগুলো পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে টোটাল 5 ধরনের শ্বেত রক্তকণিকা থাকে, তার মধ্যে দানাদারগুলো হচ্ছে 3টা, ব্যাজোফিল, নিউট্রোফিল এবং থাকে হচ্ছে ইউসিনোফিল। ব্যাজোফিল, নিউট্রোফিল এবং ইউসিনোফিল। তো আমরা এই 3টে নিয়ে মোটামুটি জেনে ফেললাম। তারপরে অ্যাগ্রেনুলোসাইট বা অদানাদার কিছু শ্বেত রক্তকণিকা রয়েছে, সেগুলো নিয়ে জানতে হবে। ওকে, অদানাদারের ভিতরে একটা হচ্ছে মনোসাইট এবং একটা হচ্ছে লিম্ফোসাইট। তো আমরা এখন মনোসাইট এবং লিম্ফোসাইট নিয়ে আলোচনা করব। কেমন? মনোসাইট এবং লিম্ফোসাইট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে মনোসাইট নিয়ে আলোচনা করি। ওকে, প্রথমে আমরা মনোসাইট নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই যে মনোসাইট, তাহলে প্রথমে আমরা কি বলতে পারি? আমরা দেখো এর নামের শেষে কি রয়েছে? এর নামের শেষে রয়েছে হচ্ছে সাইটস। নামের শেষে রয়েছে হচ্ছে সাইটস। এখানে কোনো ফিল রয়েছে? কোনো ফিল নেই। তাহলে আমরা বলেছিলাম যেখানে আমরা নামের শেষে ফিল পাবো সেখানে আমরা বুঝবো সেটা হচ্ছে দানাদার। এখানে ফিল নেই, সাইট রয়েছে, দ্যাট মিনস আমরা এখান থেকে মনে রাখবো এর সাইটোপ্লাজম হবে কেমন? সাইটোপ্লাজম হচ্ছে দানা মুক্ত বা অদানাদার। তাহলে বলবো যে অদানাদার, এরা হচ্ছে ভাইয়া অদানাদার শ্বেত রক্তকণিকা। কেমন? এরা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে বুঝে নিলাম যে লিউকোসাইটস এর ভিতরে মনোসাইট যে রয়েছে তারা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, ফাইন। তাহলে দেখো এই যে এর সাইটোপ্লাজম যদি তুমি দেখো আগেরগুলো সাইটোপ্লাজমে কিন্তু দানা ছিল, বাট এর সাইটোপ্লাজমে কিন্তু কোনো কি নাই, কোনো দানা নেই। কোনো দানা রয়েছে কি? কোনো দানা নেই। এই যে আগেরটা যদি দেখো, এই যে দেখো দানা ছিল, গ্র্যানিউলস ছিল, বাট এই মনোসাইটের সাইটোপ্লাজমে কোনো দানা নেই। ওকে, তাহলে অদানাদার শ্বেত রক্তকণিকাগুলো হচ্ছে মনোসাইট। তারপর যদি আমরা বলি যে এর নিউক্লিয়াসটা কেমন? এর নিউক্লিয়াস কি খণ্ডযুক্ত নাকি অখণ্ডকায়িত বলো তো? যারা লাইভে আছে একটু কমেন্টে জানাও তো নিউক্লিয়াস কেমন? এর নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডকায়িত। কি ভাইয়া? নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডকায়িত। অখণ্ডকায়িত অর্থাৎ নিউক্লিয়াস খণ্ডযুক্ত নয়, কোনো খণ্ডযুক্ত নয়। নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডকায়িত। এবং এর শেপটা কেমন, এর আকৃতিটা কেমন? এই নিউক্লিয়াসের আকৃতি হচ্ছে, দেখো তো, আমরা যদি একটু ফিগার দেখার চেষ্টা করি, এই নিউক্লিয়াসটা দেখো তো কিসের মতো দেখা যাচ্ছে। এই যে এইভাবে যদি তুমি একটা আউটলাইন টানো, নিউক্লিয়াসের আউটলাইন টানো, দেখো যে এটা একটা শিমের বিচির মতো দেখা যাচ্ছে না? শিমের বিচির মতো। আর শিমের বিচি দেখতে আমাদের মানবদের কিসের মতো বলো তো? এটাকে যদি আমরা একটু সামারি করি তাহলে দেখো এটা আকৃতিটা অনেকটা এমন, তাই না? আচ্ছা দাঁড়াও জাস্ট এ মিনিট। আকৃতি হচ্ছে অনেকটা এই যে এমন, হ্যাঁ, এমন আকৃতির। এখন আমাকে বলো তো মানবদের এমন আকৃতির জিনিস কি আছে? মানবদের এমন আকৃতির জিনিস আছে কোনটা ভাই? আছে হচ্ছে বৃক্ক বা কিডনি। তাহলে আমরা বলবো যে নিউক্লিয়াস অখণ্ডকায়িত এবং কিডনি আকৃতির। কেমন? বা আমরা যেটাকে বলতে পারি বৃক্কাকার। নিউক্লিয়াস হচ্ছে কেমন? বৃক্কাকার বা রেনিফর্ম শেপ। ওকে, তাহলে নিউক্লিয়াস হচ্ছে বৃক্কাকার বা
বা এই যে এরকম আকৃতিটাকে বলা হয় আবার ঘোড়ার খুরের মতো আকৃতি। ওকে, ঘোড়া যে রয়েছে, ঘোড়ার খুরটা দেখতে কিন্তু আসলে এমন, এই যে এমন, হ্যাঁ, ঘোড়ার খুরটা কিন্তু দেখতে অনেকটা এই যে এমন, এমন আকৃতির নিউক্লিয়াস হচ্ছে এই মনোসাইটের। তাহলে নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডকায়িত, অর্থাৎ কোনো খণ্ডযুক্ত না, এবং সেটা হচ্ছে বৃক্কাকার কিংবা ঘোড়ার খুরের মতো বা অশ্ব খুরের মতো, বা আমরা বলতে পারি যে ঘোড়ার খুরের মতো, ঘোড়ার খুরের মতো, খুরের মতো। দেখো তো ক্লিয়ার কিনা যে নিউক্লিয়াস আকৃতি? তাহলে বুঝলাম যে নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডকায়িত এবং বৃক্কাকার কিংবা ঘোড়ার খুরের মতো আকৃতির। ওকে, আচ্ছা, এবং নিউক্লিয়াসটা কেমন? নিউক্লিয়াস হচ্ছে অখণ্ডকায়িত এবং হচ্ছে মানে সাইজে হচ্ছে কেমন? সাইজে তুলনামূলক ছোট, তুলনামূলক ছোট। নিউক্লিয়াসের সাইজটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট। তাহলে নিউক্লিয়াস আমরা বুঝলাম অখণ্ডকায়িত, নিউক্লিয়াসের সাইজ তুলনামূলকভাবে ছোট এবং বৃক্কাকৃতির। হ্যাঁ, তাহলে বৃক্কাকৃতি। তাহলে সাইটোপ্লাজমটা কেমন হবে বলতো? এর সাইটোপ্লাজম হচ্ছে সংখ্যা, সাইটোপ্লাজম হচ্ছে পরিমাণে বেশি। তাহলে সাইটোপ্লাজমটা হচ্ছে একটু আগে বলে আসতে অদানাদার। তাহলে সাইটোপ্লাজম আবার যদি বলি যে অদানাদার ও পরিমাণে বেশি, ও পরিমাণে বেশি থাকবে সাইটোপ্লাজমটা। কেমন? ও পরিমাণে বেশি। কেন পরিমাণে বেশি বলতো? কারণ এর হচ্ছে নিউক্লিয়াস ছোট, পরিমাণে বেশি। আচ্ছা, এটুকু বোঝার পর আমরা একটু এর সংখ্যা নিয়ে বলতে পারি যে আসলে এই মনোসাইট যে রয়েছে তার সংখ্যা কতটুকু। আচ্ছা, মনোসাইটের সংখ্যা নিয়ে যদি একটু বলি, মনে রাখবা মনোসাইটের সংখ্যা আবার আমরা তখনের মতো হিসাব করব। তখনের মতো আমরা হচ্ছে যদি বলি যে আচ্ছা, তাহলে ওকে, এই মনোসাইটের সংখ্যা যদি আমরা বলি, মনোসাইটের সংখ্যা হচ্ছে টোটাল ডাব্লিউবিসি এর কতটুকু? টোটাল ডাব্লিউবিসি এর মাঝে মনোসাইটের সংখ্যা কতটুকু? ডাব্লিউবিসি তে কতটুকু? আর মনোসাইটের পরিমাণ হচ্ছে টোটাল প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু? প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু? ওকে, প্রতি ঘন মিলিমিটার মিলিমিটার রক্তে কতটুকু? রক্তে কতটুকু? আচ্ছা, তাহলে টোটাল ডাব্লিউবিসির ভিতরে এই মনোসাইটের পরিমাণ হচ্ছে মাত্র কত পার্সেন্ট? মাত্র 2 থেকে 4%। 2 থেকে 4%। অনেক ক্ষেত্রে 2 থেকে 8%ও লেখা থাকে, বাট অ্যাকচুয়াল হিসেবটা হচ্ছে 2 থেকে 4%। টোটাল ডাব্লিউবিসিতে মনোসাইটের সংখ্যা হচ্ছে 2 থেকে 4%। আর যদি আমরা প্রতি ঘন মিলিমিটার রক্তে বলি, তাহলে সেটার পরিমাণ হচ্ছে 100 থেকে 700টি। মনে রাখবো আমরা দুইটা হিসাব বলতেছি, একটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল কাউন্ট, অর্থাৎ টোটাল ডাব্লিউবিসির কত পার্সেন্ট মনোসাইট? 2 থেকে 4%। এবং যদি বলি প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু রয়েছে, আছে হচ্ছে 100 থেকে টোটাল 700টি। ওকে, তারপর যদি আমরা আগের মতো একটি স্ট্রাকচারে ফিরে যাই, অর্থাৎ জীবনকাল কতটুকু সেটা যদি একটু বলার চেষ্টা করি। জীবনকাল, অর্থাৎ লাইফ স্প্যান কতটুকু? এই মনোসাইটের জীবনকাল হচ্ছে 10 থেকে 20 দিন। মনোসাইটের জীবনকাল হচ্ছে 10 থেকে 20 দিন। আসলে এই ইনফরমেশনগুলো তোমাদের এক এক বইতে এক এক রকম ভাবে ভ্যারি করে, বাট আমি চেষ্টা করি যে আসলে তোমাদের বইগুলোর মাঝে, অর্থাৎ যেটা মোটামুটি অ্যাকুরেট ইনফরমেশন সেটাকে আসলে এখানে গ্যাদার করে আনার। ওকে, তাহলে জীবনকাল হচ্ছে 10 থেকে 20 দিন। তারপরে আমরা চলে যাব মনোসাইটের আসলে বেসিক কাজটা কি। কাজ কি, প্রধান কাজ কি? দেখো ভাই, মনোসাইটের প্রধান কাজ হচ্ছে কি করবে? এরা হচ্ছে প্রধান কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। মনোসাইটের প্রধান কাজ হচ্ছে কি করবে ভাই? এরা প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। কেমন? ফ্যাগোসাইটোসিস করবে, ফ্যাগোসাইটোসিস করবে। এখন এই যে যারা ফ্যাগোসাইটোসিস করবে, তারা আমাদের বিভিন্ন টিস্যুর মাঝখানে বা টিস্যুর মাঝখানে যখন চলে যাবে, বা আমরা বলতে পারি যে টিস্যুতে গিয়ে ফ্যাগোসাইটোসিস করবে ব্লাডে, বাট তারা যখন টিস্যুতে যাবে তখন তারা কিসে পরিণত হবে বলতো? তারা পরিণত হবে হচ্ছে ম্যাক্রোফেজে। ম্যাক্রোফেজে পরিণত হবে, ম্যাক্রোফেজে পরিণত হবে। বুঝতে পারছি? তা টিস্যুতে গিয়ে তারা কিসে পরিণত হবে? ম্যাক্রোফেজে। অর্থাৎ এই যে তোমার ডাব্লিউবিসির মধ্যে মনোসাইটগুলো যে রয়েছে, তাদের বেসিক কাজ হচ্ছে তারা ফ্যাগোসাইটোসিস করবে কোথায়? রক্তে থাকা অবস্থায়, বাট তারা যখন টিস্যুতে চলে যাবে তখন তারা অবস্থান করবে হচ্ছে ম্যাক্রোফেজ হিসেবে। ওকে, এখন যে বিভিন্ন টিস্যুতে বা বিভিন্ন অর্গানে যে বিভিন্ন ধরনের ম্যাক্রোফেজ থাকে, সেটা সম্পর্কে আশা করি আমাদের আইডিয়া রয়েছে। যদি না থাকে আমি জাস্ট একটু বলি যে তারা যখন আসলে যখন ধরো যকৃতে অবস্থান করবে, সে যকৃতে অবস্থান করবে, তখন আমরা বলবো যে যকৃতের ম্যাক্রোফেজের নাম কি ভাইয়া? যকৃতের ম্যাক্রোফেজ। হ্যাঁ, যকৃতের ম্যাক্রোফেজ। জাস্ট এ মিনিট, আমি এটাকে একটু এদিকে সরিয়ে দিচ্ছি।
দেখো আচ্ছা, ওকে, এই যে যকৃতে যখন অবস্থান করবে সেই যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কি বলবো? যকৃতের ম্যাক্রোফেজকে বলবো হচ্ছে কুফার সেল। কেমন? আর যখন যকৃতের অবস্থান করবে তারা সে ম্যাক্রোফেজ, তখন সেটা নাম হয়ে যাবে কুফার সেল বা কাফার সেল। ওকে, কাফার সেল। বুঝতে পারছি? তারপরে এরা ম্যাক্রোফেজ হিসেবে যখন মস্তিষ্কে অবস্থান করবে, যখন মস্তিষ্কে অবস্থান করবে অর্থাৎ মস্তিষ্কের যে ম্যাক্রোফেজ সেটাকে আমরা কি বলবো? একটু জাস্ট এক্সট্রা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা যখন কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাবো তখন তোমাদের ফেস করতে হবে। তাহলে মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি? অর্থাৎ ব্রেনে যখন এই তোমার মনোসাইটগুলো যখন আমাদের দিতে যাবে, অর্থাৎ প্রতিরক্ষা দিতে যাবে, তখন তারা ম্যাক্রোফেজ হয়ে যাবে। তখন তাদের নাম কি হবে? সে মস্তিষ্কের ম্যাক্রোফেজকে বলবো হচ্ছে আমরা মাইক্রোগ্লিয়া। কেমন? মস্তিষ্কের ম্যাক্রোফেজ হচ্ছে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া। তারপরে যদি আমরা বলি যে আমাদের যখন ফুসফুস অবস্থান করবে তখন তার নাম কি হবে? ফুসফুসের ম্যাক্রোফেজের নাম কি হবে? ফুসফুসের ম্যাক্রোফেজ। ওকে, ফুসফুসের ম্যাক্রোফেজ এর নাম কি হবে বলো তো? ফুসফুসের ম্যাক্রোফেজকে বলা হয় হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ওকে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ফুসফুসের ম্যাক্রোফেজের নাম হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তার মানে যখন এই মনোসাইটগুলা ম্যাক্রোফেজ হিসেবে ফুসফুস অবস্থান করবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। ওকে, এগুলো একটু নোট করে রাখো, এগুলো একটি স্টিকি নোটে তোমার বইতে লাগিয়ে রাখবে। আচ্ছা, তারপর যদি বলি যে ফুসফুসের ম্যাক্রোফেজকে বললাম অ্যালভিউলার ম্যাক্রোফেজ, ওকে ফাইন। তাহলে যখন তারা অস্থিতে অবস্থান করবে, অস্থিতে যখন অবস্থান করবে তখন তাদেরকে আমরা কি বলবো? তো অস্থির ম্যাক্রোফেজকে কি বলবো ভাইয়া? অস্থির ম্যাক্রোফেজ হচ্ছে অস্টিওক্লাস্ট। কেমন? এগুলো যদি আমরা আরেকদিন ইন ডিটেলস আলোচনা করব, এবং আমরা যখন প্রতিরক্ষা অধ্যায়তে পড়বো সেখানে আমরা ডিটেলসে জানবো। জাস্ট এখন টপিক চলে এসেছে তাই হচ্ছে বলা হচ্ছে। কেমন? অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থির ম্যাক্রোফেজ। তারপর যদি আমরা বলি যে আসলে এর যে বলতে পারি যে যখন তারা কিডনিতে অবস্থান করবে বা বৃক্কে অবস্থান করবে, বা আমরা বলবো কিডনির ম্যাক্রোফেজের নাম কি ভাইয়া? কিডনির, হ্যাঁ, কিডনির ম্যাক্রোফেজকে কি বলা হবে? কিডনির ম্যাক্রোফেজকে বলবো মেসেনজিয়াল সেল। ওকে, কিডনির ম্যাক্রোফেজকে বলা হচ্ছে মেসেনজিয়াল সেল। মেসেনজিয়াল সেল। মেসেঞ্জিয়াল সেল। তারপর যখন এরা ত্বকে অবস্থান করবে তখন সেগুলো কি বলবো? ডেনড্রাইটিক সেল। যেগুলো ইন ডিটেলসে যাচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখবা। যে যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাফার সেল, মস্তিষ্কের ম্যাক্রোফেজকে বলা হয় মাইক্রোগ্লিয়া, ফুসফুসের ম্যাক্রোফেজকে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ, অস্থির ম্যাক্রোফেজকে বলা হয় অস্টিওক্লাস্ট, এবং কিডনির ম্যাক্রোফেজকে বলবো হচ্ছে আমরা মেসেঞ্জিয়াল সেল। তাহলে ম্যাক্রোফেজগুলো কারা? যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। কারা ফ্যাগোসাইটোসিস করবে? এই যে আমাদের মনোসাইটগুলো ফ্যাগোসাইটোসিস করবে। অর্থাৎ মনোসাইটগুলো যখন ফ্যাগোসাইটোসিস করবে ব্লাডে থাকা অবস্থায়, এবং তারা টিস্যুতে যখন চলে যাবে তখন গিয়ে যখন তারা প্রতিরক্ষা অংশগ্রহণ করবে তখন তাদেরকে বলবো আমরা ম্যাক্রোফেজ। ওকে, এবং এই ম্যাক্রোফেজের টাইপগুলো আমরা জেনে ফেললাম। বুঝতে পারছি? তাহলে এই ছিল আমাদের মনোসাইট নিয়ে বিস্তারিত। তাহলে মনোসাইট নিয়ে যদি আমি একটু রিভিউ করে দেই, যদি একবার রিভিউ করে দেওয়ার চেষ্টা করি, দেখো এই মনোসাইটটা কেমন। এর হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। কেন অদানাদার? আমরা শর্টকাটে বলেছি যে এর সাইটোপ্লাজমে কোনো দানা নেই। বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে এই যে সাইড দেখে, যদি এখানে ফিল থাকতো তাহলে সেখানে দানা থাকতো। কেমন? তাহলে অদানাদার শ্বেত রক্তকণিকা। নিউক্লিয়াস কেমন? সেটা হচ্ছে অখণ্ডকায়িত। ওকে, এবং তুলনামূলকভাবে ছোট। আর এর নিউক্লিয়াসের শেপটা কেমন, আকৃতি কেমন? এটা হচ্ছে বৃক্কা আকৃতি, অর্থাৎ কিডনি আকৃতির, কিংবা ঘোড়ার খুরের মতো আকৃতির। ওকে, দেখো এই যে কিডনি আকৃতির নিউক্লিয়াস। বুঝতে পারছি? এর সাইটোপ্লাজমটা কেমন? অদানাদার এবং পরিমাণে বেশি। এই মনোসাইটের সংখ্যা কতটুকু? টোটাল ডাব্লিউবিসিতে 2 থেকে 4%। প্রতি ঘন মিলিমিটার রক্ত হচ্ছে 100 থেকে 700টি। বুঝতে পারছি? জীবনকাল হচ্ছে 10 থেকে 20 দিন। প্রধান কাজ হচ্ছে এরা ফ্যাগোসাইটোসিস করে, এবং এরা টিস্যুতে গিয়ে পরিণত হয় ম্যাক্রোফেজে। কি কি ম্যাক্রোফেজ আছে আমাদের? যকৃতে যে ম্যাক্রোফেজ থাকে সেটিকে বলে কাফার সেল, মস্তিষ্কের ম্যাক্রোফেজকে বলা হয় মাইক্রোগ্লিয়া, ফুসফুসের ম্যাক্রোফেজকে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ, অস্থির ম্যাক্রোফেজ হচ্ছে অস্টিওক্লাস্ট, কিডনির ম্যাক্রোফেজ হচ্ছে মেসেঞ্জিয়াল সেল, এক্সেট্রা এক্সেট্রা। বুঝতে পারছি আশা করি? মনোসাইট নিয়ে আর কোনো কনফিউশন নেই? থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর কোনো কনফিউশন রয়েছে বা বুঝতে করার সমস্যা রয়েছে থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। কেমন? আচ্ছা, তারপরে আমরা চেষ্টা করব মনোসাইটের পরে আমরা এখন লিম্ফোসাইট নিয়ে কথাবার্তা বলবো। কেমন? ওকে, মনোসাইট নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। কেমন? আচ্ছা,
তাহলে আমরা যদি এখন একটু লিম্ফোসাইট নিয়ে আলোচনা করি যে লিম্ফোসাইট জিনিসটা কি। হ্যাঁ, লিম্ফোসাইট জিনিসটা কি, ফার্স্ট অফ অল আমরা একটু জাস্ট নামটা বিশ্লেষণ করবো। ফার্স্ট অফ অল এখানে কি নাই, সাইট, এখানে কোনো ফিল নাই, দ্যাট মিনস এটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা, এটুকু বুঝলাম। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই লিম্ফো? আচ্ছা, লিম্ফো কথাটা কেন আসছে? লিম্ফো কথাটা আসছে হচ্ছে লিম্ফ থেকে। লিম্ফ থেকে, লিম্ফ মানে কি ভাই? লিম্ফ মানে হচ্ছে লসিকা। দ্যাট মিনস লসিকা এবং লসিকা তন্ত্র থেকে উৎপন্ন হয়ে যে সকল রক্তকণিকা আমাদের ব্লাডে চলে আসবে সেগুলোকে বলবো হচ্ছে আমরা লিম্ফোসাইট। বুঝতে পারছি? লিম্ফোসাইট মানে আমরা কি বুঝলাম, যে লসিকা এবং লসিকা তন্ত্র থেকে উৎপন্ন হয়ে যে সকল রক্তকণিকাগুলো আমাদের ব্লাডে এসে বিদ্যমান হবে, বিদ্যমান থাকবে। ওকে, তাহলে লিম্ফোসাইটের ক্ষেত্রে আমরা এখানে বলবো যে লিম্ফোসাইটগুলো কই হবে, এরা হচ্ছে লসিকা তন্ত্র উৎপন্ন হবে। হ্যাঁ, লসিকা তন্ত্র উৎপন্ন হবে, লসিকা তন্ত্র উৎপন্ন হবে। এখন বলো তো ভাই, লসিকা তন্ত্র, তন্ত্রের ভিতরে কি কোনো আসলে যে তন্ত্রের ভিতরে কি কোনো আসলে রক্তকণিকা উৎপন্ন হতে পারে? না। তাহলে লসিকা তন্ত্রের ভিতরে না হয় তাহলে এরা কোথায় হবে? লসিকা তন্ত্রের একটা পার্ট, যেটাকে আমরা বলি প্লিহা বা স্প্লিন, অর্থাৎ লিম্ফ নোডে উৎপন্ন হবে। কেমন? তাহলে কোথায় উৎপন্ন হবে? এরা উৎপন্ন হবে হচ্ছে লিম্ফ নোডে বা লিম্ফয়েড অর্গানে। হ্যাঁ, লিম্ফয়েড অর্গান, অর্থাৎ যেটা কি রয়েছে লিম্ফয়েড অর্গান হিসেবে আমরা বলতে পারি স্প্লিন বা প্লিহাতে উৎপন্ন হবে। কেমন? লিম্ফয়েড অর্গান অর্থাৎ স্প্লিন বা প্লিহাতে উৎপন্ন হয়ে পরবর্তীতে হচ্ছে ব্লাডে চলে আসবে, সেজন্য থেকে আমরা বলবো লিম্ফোসাইট। তবে সকল লিম্ফোসাইট আসলে স্প্লিন বা প্লিহাতে উৎপন্ন হবে না। স্প্লিন বা প্লিহাতে উৎপন্ন হবে হচ্ছে কোনটা? উৎপন্ন হবে টি লিম্ফোসাইট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এর হচ্ছে একটু আমরা যেহেতু গঠন পড়তেছি, তাহলে আমরা যদি একটু লিম্ফোসাইটের গঠন পড়ার চেষ্টা করি, যে লিম্ফোসাইটটা দেখতে কেমন দেখো তো, অনেকটা কেমন গোলাকৃতি, তাই না? লিম্ফোসাইট হচ্ছে দেখতে গোলাকৃতির। হ্যাঁ, গোল আকৃতির। তারপরে এরা কেমন? তারপরে এদের হচ্ছে নিউক্লিয়াসটা কেমন ভাইয়া? গোলাকৃতির। গোলাকৃতির নিউক্লিয়াস, এবং এদের সাইটোপ্লাজম কি কোনো দানা রয়েছে? দেখো তো, সাইটোপ্লাজম কিন্তু কোনো সেরকম বড় বড় দানা নেই। তাহলে গোল আকৃতির অদানাদার, অদানাদার, অদানাদার শ্বেত রক্তকণিকা বা অদানাদার ডাব্লিউবিসি হচ্ছে এই লিম্ফোসাইট। এটুকু বুঝলাম। তারপরে নিউক্লিয়াস নিয়ে যদি আমরা বলি, নিউক্লিয়াসটা কেমন ভাইয়া? এর নিউক্লিয়াসটা কেমন দেখো তো, এই নিউক্লিয়াসটা কেমন দেখতে পাচ্ছ? নিউক্লিয়াস হচ্ছে এই যে একটা কোষ, যেটা এই যে একটা লিম্ফোসাইট, তার নিউক্লিয়াসটা দেখো তো, তার অধিকাংশ জায়গা দখল করে ফেলেছে না? অধিকাংশ জায়গা কিন্তু নিউক্লিয়াস দখল করে ফেলেছে। আমরা যদি বলি যে আমরা ইন জেনারেল একটা কোষের, যদি একটা কোষ হয়, নর্মাল একটা কোষের মনে রাখবা 4/1 জায়গা দখল করে রাখা হচ্ছে তার নিউক্লিয়াস, বাকি জায়গা দখল করে রাখা হচ্ছে সাইটোপ্লাজম। তাই একটা কোষের ভিতরে যদি আমরা চিন্তা করি, তাহলে কতটুকু ভাইয়া? 1/4 অংশ দখল করে রাখা হচ্ছে নিউক্লিয়াস, আর বাকি 3/4 অংশ, 3/4 অংশ দখল করে রাখা হচ্ছে তার সাইটোপ্লাজম। বাট এই যে আমরা যদি লিম্ফোসাইটের ক্ষেত্রে দেখো তো, তার সাইটোপ্লাজমের অধিকাংশ স্থান দখল করে রাখছে তার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে কেমন? আকারে বড়। নিউক্লিয়াস হচ্ছে কেমন ভাইয়াদের? নিউক্লিয়াস হচ্ছে আকারে বড়। আর এই নিউক্লিয়াস একটা বৈশিষ্ট্য কি, সেটা কি খণ্ডকায়িত? না, তার নিউক্লিয়াস হচ্ছে আকারে বড় এবং অখণ্ডকায়িত। বুঝতে পারছি? তাহলে নিউক্লিয়াস আকারে বড় এবং অখণ্ডকায়িত। তারপরে একটা জিনিস কি জানতে পারবো আমরা, বলতো এদের সাইটোপ্লাজম কেমন? সাইটোপ্লাজম হচ্ছে, সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে কেমন ভাইয়া? সাইটোপ্লাজম হচ্ছে পরিমাণে কম। সাইটোপ্লাজম সরাসরি বলে দিব আমরা পরিমাণে কম। কেন? কারণ নিউক্লিয়াসটা বেশি। সাইটোপ্লাজম পরিমাণে কম ও অদানাদার, ও অদানাদার, পরিমাণে কম ও অদানাদার হচ্ছে এই লিম্ফোসাইটের সাইটোপ্লাজম। ওকে, তাছাড়া যদি বলি যে আমরা লিম্ফোসাইটের যদি বলি যে তোমার ব্যাসটা কেমন বা কেমন, তাহলে দেখো এই যে লিম্ফোসাইট হচ্ছে একটু অনেকটা গোলাকৃতির। তাহলে ব্যাস হচ্ছে, এর ব্যাস হচ্ছে কতটুকু ভাইয়া? লিম্ফোসাইটের ব্যাস হচ্ছে মোটামুটি বলা যায় 7 থেকে 20, অর্থাৎ 7 to 20 মাইক্রোমিটার হচ্ছে এই লিম্ফোসাইট। কেমন? তাহলে 7 to 20 মাইক্রোমিটার হচ্ছে এই লিম্ফোসাইট। তারপর যদি বলি যে আমাদের এর ইটা কেমন, অর্থাৎ এর পরিমাণটা কি, এর পরিমাণটা কি যদি বলি, লিম্ফোসাইটের পরিমাণ কতটুকু? পরিমাণ হচ্ছে মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট পরিমাণটা। পরিমাণটা হচ্ছে টোটাল ডাব্লিউবিসি এর
ডাব্লিউবিসি এর কত পার্সেন্ট? টোটাল ডাব্লিউবিসি এর 25%, 25% হচ্ছে এই লিম্ফোসাইট। অর্থাৎ টোটাল ডাব্লিউবিসি এর 25% হচ্ছে এই লিম্ফোসাইট। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এর আসলে ডিফারেন্সিয়াল কাউন্ট হচ্ছে 25% এবং এর ওভারঅল পরিমাণটা আমি তোমাদের একটু পরে উল্লেখ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তা লিম্ফোসাইটের ওভারঅল পরিমাণ কত? ওভারঅল পরিমাণটা হচ্ছে তার টোটাল ডাব্লিউবিসি এর কত পার্সেন্ট ভাইয়া? টোটাল ডাব্লিউবিসি এর 25%। ওকে, টোটাল ডাব্লিউবিসি এর 25%। আচ্ছা, তারপর যদি বলি আমরা এর যে আয়ুষ্কাল কতটুকু বা জীবনকাল বা লাইফ স্প্যান কতটুকু, এর জীবনকাল কতটুকু ভাইয়া? জীবনকাল মনে রাখবে, এই যে ডাব্লিউবিসি এর জীবনকাল হচ্ছে অ্যারাউন্ড এদের ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি। জীবনকাল হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো জীবনকাল কার ক্ষেত্রে? লিম্ফোসাইটের। হ্যাঁ, লিম্ফোসাইটের জীবনকাল হচ্ছে দুভাগে বিভক্ত। ওকে, জাস্ট হচ্ছে দু রকম, আমরা বলতে পারি যে দুই রকম। ওকে, দু রকম কিভাবে? কিছু কিছু লিম্ফোসাইট জাস্ট অ্যাবাউট 20% লিম্ফোসাইটের 20% লিম্ফোসাইটের 20% ক্ষেত্রে জীবনকালটা হচ্ছে মাত্র 2 থেকে 5 দিন, 2 থেকে 5 দিন। আর বাকি 80% ক্ষেত্রে, অর্থাৎ বাকি 80% ক্ষেত্রে আমরা যদি বলি, আচ্ছা ইংলিশে লিখে দিচ্ছি, বাকি 80% এর ক্ষেত্রে 80% লিম্ফোসাইটের বাকি 80% লিম্ফোসাইটের ক্ষেত্রে জীবনকালটা হচ্ছে কিছুটা বেশি। কতদিন? প্রায় 100 থেকে 200 দিন। 200 দিন। ক্ষেত্র বিশেষে আমরা লিখে দিব যে ক্ষেত্র বিশেষে বছরও হতে পারে, বছরও হতে পারে। ওকে, তাহলে দেখো তো আমরা কি কি জানলাম তাহলে, যে লিম্ফোসাইটের ক্ষেত্রে এরা হচ্ছে লসিকাতন্ত্র উৎপন্ন হবে, লিম্ফোয়েড অর্গান থেকে আসবে, কোন অর্গান? স্প্লিন থেকে আসবে। এরা হবে গোলাকৃতির, অদানাদার ডাব্লিউবিসি, এদের নিউক্লিয়াস আকারে বড়, অখণ্ডকায়িত, সাইটোপ্লাজম পরিমাণে কম, আর হচ্ছে অদানাদার। ব্যাস হচ্ছে কতটুকু ভাইয়া? 7 থেকে 20 মাইক্রোমিটার। পরিমাণ টোটাল ডাব্লিউবিসি এর 25% হচ্ছে লিম্ফোসাইট। জীবনকাল হচ্ছে আমরা লাইফ স্প্যান দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে 20% কেসে হচ্ছে 2 থেকে 5 দিন, বাকি 80% কেসে জীবনকাল হয় হচ্ছে 100 থেকে 200 দিন বা কয়েক বছর পর্যন্ত হতে পারে। তো আমরা এই যে লিম্ফোসাইট যে রয়েছে তার কাজ পড়ার আগে আমরা একটু লিম্ফোসাইটের আমরা একটু এটা পড়বো, যে লিম্ফোসাইটের হচ্ছে আমরা কিছু টাইপস রয়েছে, সে টাইপস অনুযায়ী একটু আগানোর চেষ্টা করবো। মনে রাখবা এই লিম্ফোসাইট গুলো হচ্ছে আবার 3 ধরনের। লিম্ফোসাইট হচ্ছে টোটাল কয় ধরনের ভাইয়া? লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের। কেমন? লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের লিম্ফোসাইট থাকে আমাদের দেহে। ওকে, তাহলে কি কি লিম্ফোসাইট থাকে? একটাকে বলা হয় হচ্ছে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। রয়েছে আমাদের টি লিম্ফোসাইট। ওকে, টি লিম্ফোসাইট, এবং থাকবে হচ্ছে এনকে সেল, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। বুঝতে পারছি? তাহলে লিম্ফোসাইটের ভিতরে থাকবে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং এনকে সেল। ওকে, ফাইন। তাহলে আমরা এখন এই লিম্ফোসাইটের টাইপস গুলো নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, যে আসলে এই বি লিম্ফোসাইট বললাম, এই বি লিম্ফোসাইটের ভিতরে কি কি রয়েছে, টি লিম্ফোসাইটের ভিতরে কি কি রয়েছে এবং এনকে সেলের ভিতরে কি কি রয়েছে বা এদের আসলে কাজটা কি। ওকে, তাহলে দেখো আমরা যদি প্রথমে বলে নিই যে বি লিম্ফোসাইট। ওকে, প্রথমে আমরা বলবো হচ্ছে বি লিম্ফোসাইট নিয়ে। আচ্ছা, তাহলে বলবো হচ্ছে বি লিম্ফোসাইট নিয়ে। ওকে, লিম্ফো জাস্ট এ মিনিট। ওকে, বি লিম্ফোসাইট। ওকে, বি লিম্ফোসাইট গুলো মনে রাখবা, আমরা যদিও বলেছি যে লিম্ফোসাইট গুলো আসে হচ্ছে আমাদের লিম্ফয়েড অর্গান থেকে, বাট বি লিম্ফোসাইটটা কোনো লিম্ফয়েড অর্গান থেকে আসবে না। একটু এক্সেপশনের কথা বলেছিলাম। বি লিম্ফোসাইট গুলো কই থেকে আসবে? আসবে হচ্ছে অস্থি মজ্জার। হ্যাঁ, আসবে কই থেকে? অস্থি মজ্জার। কোন কোষ থেকে আসবে বলো তো? আমাদের অস্থি মজ্জার হেমোপয়েটিক স্টেম সেল থেকে। অস্থি মজ্জার হেমোপয়েটিক হেমোপয়েটিক স্টেম সেল থেকে আসবে হচ্ছে এই স্টেম সেল থেকে উৎপত্তি লাভ করবে হচ্ছে এই বি লিম্ফোসাইট। ওকে, অস্থিমজ্জা হেমোপয়েটিক স্টেম সেল থেকে উৎপত্তি লাভ করবে হচ্ছে এই
উৎপত্তি লাভ করবে হচ্ছে এই লিম্ফোসাইট। ওকে, উৎপত্তি লাভ করে। আচ্ছা, তারপরে বলতো এই বি লিম্ফোসাইটের কাজ কি? বি লিম্ফোসাইটের কাজ কি? বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে এরা বেসিক্যালি অনাক্রমতায় বা ইমিউনিটিতে হেল্প করবে। কেমন? এদের কাজ হচ্ছে ইমিউনিটিতে হেল্প করা। বাট ইমিউনিটিতে তারা কিভাবে হেল্প করবে? এখানে মনে রাখবা তারা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। হ্যাঁ, সেল মেডিয়েটেড ইমিউনিটি যখন আমরা আসলে অনাক্রমত্ব বা ইমিউনিটি অধ্যায়টা পড়বো তখন আমরা কিন্তু এই ইমিউনিটি নিয়ে বিস্তারিত জানবো। জাস্ট এটুকু মনে রাখো যে বি লিম্ফোসাইট রয়েছে আর ইমিউনিটিতে হেল্প করবে। কেমন ইমিউনিটিতে? আর হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, বা আমরা যদি বলতে পারি যে সেল মেডিয়েট দ্য মিনস কোষ মাধ্যমের অনাক্রমত্তায় ভূমিকা রাখবে। কেমন? কোষ মাধ্যমের অনাক্রমত্তায় ভূমিকা রাখবে। ওকে, অনাক্রমত্তায় ভূমিকা রাখবে, অনাক্রমত্তায় ভূমিকা রাখবে, অনাক্রমত্তায় ভূমিকা রাখবে। বুঝতে পারছি? তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটিতে ভূমিকা রাখবে কে? রাখবে হচ্ছে এই বি লিম্ফোসাইট। এবং বি লিম্ফোসাইট গুলো কই থেকে তৈরি হয়? অস্থিমজ্জার হেমোপোয়েটিক স্টেম সেল থেকে। এই বি লিম্ফোসাইটের আরেকটা প্রধান কাজ আছে। এই বি লিম্ফোসাইট আরেকটা প্রধান কাজ কি বলতো? এরা কি করবে? এরা অ্যান্টিবডি তৈরি করে। কেমন? এরা ভাইরাসের এগেইনস্টে এরা হচ্ছে কি করে ভাই? এরা হচ্ছে ভাইরাসের এগেইনস্টে বা ভাইরাসের বিরুদ্ধে 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 কি তৈরি করতে পারে? ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে। কেমন? অ্যান্টিবডি তৈরি করে। এরা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, তাহলে দেখো বি লিম্ফোসাইট নিয়ে আমরা কিন্তু মোটামুটি জানলাম। ওকে, তারপরে আমরা জানবো হচ্ছে টি লিম্ফোসাইট নিয়ে। তারপর জানবো হচ্ছে আমরা টি লিম্ফোসাইট নিয়ে। ওকে, টি লিম্ফোসাইট নিয়ে। তাহলে দেখো টি লিম্ফোসাইটটা জিনিসটা কি? টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের লিম্ফোসাইটের বেসিক সংজ্ঞার সাথে কিন্তু সে মিলে যাবে। কিভাবে মিলে যাবে? এই টি লিম্ফোসাইটটা তৈরি হবে হচ্ছে আমাদের যে থাইমাস গ্ল্যান্ড রয়েছে, থাইমাস গ্রন্থি রয়েছে, সেই থাইমাস গ্রন্থির থাইমাস গ্রন্থির থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে বা থাইমোসাইট কোষ থেকে এরা তৈরি হবে। ওকে, থাইমাস গ্রন্থিতে বিদ্যমান থাইমোসাইট থেকে সৃষ্টি হবে হচ্ছে এই টি লিম্ফোসাইট। থাইমোসাইট থেকে সৃষ্টি হবে হচ্ছে এই টি লিম্ফোসাইট। ওকে, তারপরে এর প্রধান কাজকে বলতো? এদের প্রধান কাজ হচ্ছে অনাক্রমত্তায় ভূমিকা রাখা বা ইমিউনিটিতে ভূমিকা রাখা। যার মধ্যে আমরা বি লিম্ফোসাইটে পেয়েছিলাম সে হচ্ছে সেল মেডিয়েটেড বা কোষ মাধ্যমে অনাক্রমত্তায় ভূমিকা রাখে। আর এই টি লিম্ফোসাইট সেও অনাক্রমত্তায় ভূমিকা রাখবে, বা সেটা কেমন অনাক্রমত্ব হবে? সেটা হবে হিউমোরাল ইমিউনিটি, বা আমরা যদি বলি হিউমোরাল ইমিউনিটি বা হিউমোরাল ইমিউনিটি। মনে রাখবে হিউমোরাল কথাটা আসলে হচ্ছে হ্যামোরেজ থেকে, দ্যাট মিনস রক্তপাত বা রক্তের ভিতরে কিছু একটা। তাহলে হিউমোরাল ইমিউনিটি মিনস সে কি করবে? সরাসরি রক্ত মাধ্যমে অনাক্রমত্বের ভূমিকা রাখবে। ওকে, রক্ত মাধ্যমে অনাক্রমত্বের ভূমিকা রাখবে হচ্ছে এই অনাক্রমত্তায় বা ইমিউনিটিতে ভূমিকা রাখবে। অনাক্রমত্তায় ভূমিকা রাখে হচ্ছে এই টি লিম্ফোসাইট। বুঝতে পারছি? তাহলে হিউম্যানাল ইমিউনিটি বা রক্ত মাধ্যমে অনাক্রমতার ভূমিকা রাখবে হচ্ছে টি লিম্ফোসাইট, আর সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ মাধ্যমে অনাক্রমতার ভূমিকা রাখবে হচ্ছে বি লিম্ফোসাইট। খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন। ওকে, আচ্ছা, তারপর একটা টাইপ হচ্ছে সেটা আমরা বলেছিলাম যে এনকে সেল। হ্যাঁ, ন্যাচারাল কিলার সেল। এনকে বা যেটাকে আমরা বলি ন্যাচারাল কিলার সেল। আসলে এরাও হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা বা এক ধরনের লিম্ফোসাইট, যারা কি করবে? যারা হচ্ছে বেসিক্যালি যে তোমার যে আমরা বলতে পারি যে দেহে প্রবিষ্ট। হ্যাঁ, এরা কি করবে? এরা দেহে প্রবিষ্ট কি করবে? অণুজীব ও ভাইরাসের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ভাইরাসের বিরুদ্ধে অনাক্রমত্বে অংশগ্রহণ করবে। কেমন? ভাইরাসের বিরুদ্ধে কি করবে? অনাক্রমত্বে অংশগ্রহণ করবে। অনাক্রমত্তায় বা
ভাইরাসের বিরুদ্ধে আমরা বলতে পারি যে প্রতিরোধে এরা অংশগ্রহণ করবে, কেমন, অনাক্রমতায় অংশ নিবে। ওকে, অংশ নিবে। তাছাড়া দেখো এই যে আরো রয়েছিল যে টি সেল বা টি লিম্ফোসাইট যে রয়েছে, সেটা কিন্তু আরো সাব ডিভিশন রয়েছে, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। সেদিকে আমরা এখন যাচ্ছি না, যখন আমরা আসলে অনাক্রমতা অধ্যায়টা পড়বো তখন আমরা হেল্পার টি সেল বা এইচ টি সেল, সাইটোটক্সিক টি সেল, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখো যদি আমরা যদি লিম্ফোসাইটটাকে যদি একটু সামারি করে দেই বা একটু সামারাইজ করে দেই, তাহলে দেখো কি কি পাচ্ছি। ফার্স্ট অফ অল এই যে লিম্ফোসাইট, সেই লিম্ফোসাইট আসলে ফার্স্ট অফ অল এখানে রয়েছে সাইটস, দ্যাট মিনস সেটা হচ্ছে একটা অদানাদার শ্বেত রক্তকণিকা, আমরা বলে দিয়েছি সেটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। তারপরে আমরা বলেছি যে লিম্ফোসাইট, দ্যাট মিনস তারা লিম্ফ থেকে আসবে, লসিকার সাথে রিলেটেড, অর্থাৎ কিছু লিম্ফোসাইট লসিকা থেকে আসবে, লসিকা তন্ত্র উৎপন্ন হবে। লসিকা তন্ত্র কোথায়? লিম্ফয়েড অর্গান থেকে। কোন লিম্ফয়েড অর্গান থেকে? স্পেশালি স্প্লিন থেকে। তাছাড়া কই থেকে আসে? স্প্লিন থেকে আসতে পারে। তাছাড়া কিছু লিম্ফোসাইট আসতে পারে হচ্ছে, আমরা আরেকটা লিম্ফয়েড অর্গান রয়েছে যেটা আমরা যদি এখানে একটু উল্লেখ করে দেই, স্প্লিন ছাড়াও, স্প্লিন আর হচ্ছে থাইমাস, স্প্লিন আর হচ্ছে থাইমাস থেকে। ওকে, স্প্লিন আর হচ্ছে থাইমাস থেকে, স্প্লিন এবং থাইমাস থেকে আসবে। ওকে, আচ্ছা, তারপর আমরা কি বলবো? তারপর হচ্ছে এরা হচ্ছে দেখতে গোলাকৃতির, অদানাদার, নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস আকারে অনেক বড়, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। ওকে, নিউক্লিয়াস আকারে বড় এবং অখণ্ডকায়িত, এই যে দেখো আকারে বড় এবং অখণ্ডকায়িত নিউক্লিয়াস। সাইটোপ্লাজম পরিমাণে খুবই কম, খুবই কম। এর ব্যাস হচ্ছে 7 থেকে 20 মাইক্রোমিটার, এই ব্যাসটা হচ্ছে 7 থেকে 20 মাইক্রোমিটার, এবং পরিমাণ টোটাল ডাব্লিউবিসি এর অ্যারাউন্ড 25% হচ্ছে এই লিম্ফোসাইট। জীবনকাল দুই রকমের, 20% কেসের ক্ষেত্রে লিম্ফোসাইটের জীবনকাল হচ্ছে 2 থেকে 5 দিন, এবং 80% কেসের ক্ষেত্রে লিম্ফোসাইটের জীবনকাল হচ্ছে 100 to 200 দিন, এবং ক্ষেত্রবিশেষে সেটা হচ্ছে বছরও হতে পারে। ওকে, তারপর যদি আমরা বলি লিম্ফোসাইট 3 ধরনের, কি কি রয়েছে? বি লিম্ফোসাইট রয়েছে, টি লিম্ফোসাইট রয়েছে, হচ্ছে এনকে সেল। হোয়াট ইজ বি লিম্ফোসাইট? যেগুলো অস্থিমজ্জে হেমোপোয়েটিক স্টেম সেল থেকে উৎপত্তি লাভ করে, এবং তারা কি করে? তারা সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ মাধ্যমে অনাক্রমতার ভূমিকা রাখে। তারপরে বি লিম্ফোসাইটের আরেকটা কাজ কি? এরা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে দেয়। ওকে, তারপরে টি লিম্ফোসাইট, এরা থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে সৃষ্টি হয়। এরা হিউমোরাল ইমিউনিটি বা যেটাকে বলা হয় রক্ত মাধ্যমে অনাক্রমতায় ভূমিকা রাখে। কথা ক্লিয়ার? তারপর হচ্ছে এনকে সেল, যেটা হচ্ছে দেহে প্রবিষ্ট অণুজীবের বিরুদ্ধে অনাক্রমতা অংশগ্রহণ করে। তো এই ছিল মোটামুটি আমাদের লিম্ফোসাইট নিয়ে বিস্তারিত। আশা করছি লিম্ফোসাইট নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। কেমন? কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো, যারা লাইভে আছো। তো একটু জানালে আমি আসলে কোনো কনফিউশন থাকলে সেটাকে সলভ করে দিতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে যদি আমাদের লিম্ফোসাইট নিয়ে যদি আমাদের কনফিউশন ক্লিয়ার হয়, তারপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। ওকে, তাহলে পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের এই যে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকাগুলোর ওভারঅল উৎপত্তি, যে আসলে এই শ্বেত রক্তকণিকাগুলো কই থেকে উৎপত্তি লাভ করলো সেটা একটু আমাদের জানাটাও জরুরি। আচ্ছা, তাহলে দেখো এই যে শ্বেত রক্তকণিকাগুলো উৎপত্তি লাভ করে হচ্ছে কই থেকে? ম্যাক্সিমামে বেসিক্যালি সবগুলো উৎপত্তি লাভ করে হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকে। তাহলে আমরা বলবো অস্থিমজ্জার ভিতরে কোন অস্থিমজ্জা ভাইয়া? লাল অস্থিমজ্জা। তাহলে শ্বেত রক্তকণিকাগুলো উৎপত্তি লাভ করে হচ্ছে কই থেকে? লাল অস্থিমজ্জার, লাল অস্থিমজ্জার, লাল অস্থিমজ্জার কই থেকে ভাইয়া? লাল অস্থিমজ্জার হিমোপয়েটিক স্টেম কোষ থেকে বা হিমোপয়েটিক মাতৃকোষ থেকে। লাল অস্থিমজ্জার হিমোপয়েটিক মাতৃকোষ থেকে আর উৎপত্তি লাভ করে। লাল অস্থিমজ্জার হিমোপয়েটিক মাতৃকোষ থেকে উৎপত্তি লাভ করে হচ্ছে এই উৎপত্তি লাভ করে হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। ওকে, তাহলে কই থেকে উৎপত্তি লাভ করে বললাম? লাল অস্থিমজ্জার হিমোপয়েটিক স্টেম সেল থেকে। এই যে দেখো নিচে ফিগারে দেখতে পারো পাশে যে অস্থিমজ্জার রেড বোন ম্যারোয়ের যে হিমোপয়েটিক স্টেম সেল থেকে লিউকোসাইটস গুলো উৎপত্তি লাভ করে। তাহলে সৃষ্টির প্রক্রিয়ার একটা নাম আছে, তাই না? সৃষ্টির প্রক্রিয়া একটা নাম আছে। আচ্ছা, এই যে মনে রাখবা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার সৃষ্টির প্রক্রিয়ার নামকে বলা হয় ডাব্লিউবিসি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়, জাস্ট একটু লিখে দিচ্ছি দেখো, এই ডাব্লিউবিসি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়, সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়, বা প্রক্রিয়া হচ্ছে কোনটা ভাইয়া? প্রক্রিয়া হচ্ছে মায়েলোপয়োসিস। কেমন? মায়েলোপয়োসিস। ওকে, তো তোমরা এটার সাথে আসলে অনেকটা পয়োসিস কথাটার সাথে অনেক কিছু রিলেট করতে পারবে। যখন আমরা আসলে আরবি থেকে পড়েছিলাম তখন আমরা বলছিলাম যে ওভারঅল যত রক্তকণিকা রয়েছে
সবগুলো সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলি কি বলি ভাইয়া? হেমাটোপয়েসিস। ওকে, তারপরে সেখান থেকে যখন আমরা আরবিসি নিয়ে পড়েছি অর্থাৎ লোহিত রক্তকণিকা নিয়ে পড়েছি, তখন সেগুলোকে আমরা কি বলেছি? যে শুধুমাত্র লোহিত রক্তকণিকা সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস। তেমনি শুধুমাত্র ডাব্লিউবিসি সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় মায়েলোপয়েসিস। তাহলে মায়েলোপয়েসিস প্রক্রিয়ায় তারা লাল অস্থিমজ্জার হেমোপয়েটিক স্টেম সেল থেকে উৎপত্তি লাভ করবে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছি আরবিসির উৎপত্তি? ওকে, আচ্ছা, তাছাড়া তাহলে বেশিরভাগ হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করবে। তাছাড়া একটু যদি নোট নিই যে কিছু পরিমাণ নোট, হ্যাঁ কিছু পরিমাণ নোট, কি কিছু পরিমাণ কিছু ডাব্লিউবিসি যেগুলো আমরা কোথায় পেয়েছি বলতো? ওই যে প্লেটলেট, সরি আমরা লিম্ফোসাইটের ক্ষেত্রে পেয়েছি না কিছু ডাব্লিউবিসি, বিশেষত লিম্ফোসাইট, বিশেষত লিম্ফোসাইট বিশেষত লিম্ফোসাইট কোথা থেকে উৎপত্তি লাভ করবে? কিছু ডাব্লিউবিসি বিশেষত লিম্ফোসাইট তারা স্প্লিন ও তারা কোথা থেকে উৎপত্তি লাভ করবে? স্প্লিন স্প্লিন ও থাইমাস থেকে উৎপত্তি লাভ করে। কেমন? কিছু ডাব্লিউবিসি স্পেশাল লিম্ফোসাইট গুলো স্প্লিন ও থাইমাস থেকে উৎপত্তি লাভ করবে। ওকে, স্প্লিন ও থাইমাস থেকে উৎপত্তি লাভ করে, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেমন উৎপত্তি লাভ করে, বাট লাভ করে। ম্যাক্সিমাম ডাব্লিউবিসি গুলো আসবে কই থেকে? ম্যাক্সিমাম ডাব্লিউবিসি গুলো আসে হচ্ছে এই লাল অস্থিমজ্জার হেমোপয়েটিক স্টেম সেল থেকে। আর এই ডাব্লিউবিসি সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে মায়েলোপয়েসিস। আশা করছি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তারপর যদি বলি আমরা, দেখো এই যে শ্বেত রক্তকণিকা তো পড়লাম, এখন এর পরিমাণটা কতটুকু? আমরা ওভারঅল শ্বেত রক্তকণিকার পরিমাণটা কিন্তু এখনো বলিনি। আমরা কিন্তু এতক্ষণ যেগুলো পড়েছি শ্বেত রক্তকণিকার বিভিন্ন টাইপ রয়েছে, সেই টাইপের আমরা হচ্ছে একটু একটু করে হচ্ছে ভাগ ভাগ করে পড়েছি। বা যদি আমরা পার্সেন্টেজটা পড়েছি, যদি আমরা বলি যে ওভারঅল শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? ওভারঅল শ্বেত রক্তকণিকার পরিমাণ হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে, মনে রাখবা যে প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কতটুকু? শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এর পরিমাণ হচ্ছে কতটুকু ভাইয়া? 4000 থেকে 4000 থেকে 4000 থেকে নট 7000, 4000 থেকে 11000টি। কেমন? 11000টি। ওকে, 11000টি। তাহলে এভারেজে কত? এভারেজে হচ্ছে এভারেজে আমরা বলতে পারি হচ্ছে 7500টি। তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 4000 থেকে 11000টি, এভারেজ হচ্ছে 7500টি। আর যদি বলি যে মোট রক্তের কত পার্সেন্ট, যদি আমরা বলি মোট রক্তের কত পার্সেন্ট ডাব্লিউবিসি, মোট রক্তের প্রায় হচ্ছে 1% হচ্ছে এই ডাব্লিউবিসি, 1% হচ্ছে ডাব্লিউবিসি। ওকে, মোট রক্তের প্রায় হচ্ছে 1% হচ্ছে কি এই ডাব্লিউবিসি। বুঝতে পারছি? আচ্ছা, এটা কিসের দিক দিয়ে বলতো? এটা হচ্ছে আয়তনের দিক দিয়ে। ওকে, তাহলে এই যে তোমার এই যে লিউকোসাইট সেটা বা শ্বেত রক্তকণিকা সৃষ্টি প্রক্রিয়াকে জানি কি বলছিলাম একটু আগে? মায়েলোপয়েসিস। এখন এমন হতে পারে না যে আচ্ছা, তো দেখো এই যে 4000 থেকে 11000, এখান থেকে আরেকটা সিগনিফিকেন্স মনে রাখবা যে আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা কতটুকু? লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে প্রায় অন এন এভারেজ হচ্ছে 50 লক্ষের মতো, তাই না? পুরুষ দেহ হচ্ছে 50 থেকে 54 লক্ষ, আর স্ত্রী দেহ হচ্ছে 54 থেকে 49 লক্ষ। ওভারঅল আমরা বলতে পারি 50 লক্ষ অন এন এভারেজ প্রতি ঘন মিলিমিটার রক্তে। আর এখানে আমরা পেলাম যে শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে মাত্র 4000 থেকে 11000। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? যে রক্তে একটা রেশিও দ্বারা করতে পারি যে রক্তে আরবিসি ইস টু ডাব্লিউবিসি কত? রক্তে আরবিসি ইস টু ডাব্লিউবিসি কতটুকু ভাইয়া? রক্তে মনে রাখবা আরবিসি ইস টু ডাব্লিউবিসি হচ্ছে 600:1। এই যে এই টার্মটা অনেক বইতে দেখবে 700:1 দেখে, সেটা আসলে কিন্তু অ্যাকুরেট না। অ্যাকুরেট হচ্ছে
600:1, অনেক বইতে 500:1 দেয়, অনেক বইতে 600:1, অনেক বইতে 700:1, তবে আমরা চেষ্টা করব 600:1টাকে মনে রাখার। রক্তে হচ্ছে আরবিসি ডাব্লিউবিসি অনুপাত হচ্ছে 600:1, বাট যখন সেটা আমরা অস্থি মজ্জায় চিন্তা করব, আমরা যদি আরেকটা টার্ম চিন্তা করি এখান থেকে, যে অস্থি মজ্জায়, হ্যাঁ দেখো রক্তে অর্থাৎ ফ্রি ব্লাডে আরবিসির পরিমাণ বেশি থাকবে, ডাব্লিউবিসির পরিমাণ কম থাকবে, বাট অস্থি মজ্জায় কিন্তু উল্টাটা হবে, অস্থি মজ্জায় ডাব্লিউবিসির পরিমাণ বেশি থাকবে, আরবিসির পরিমাণ কম থাকবে। তাহলে অস্থি মজ্জায় যদি আমরা একটু অনুপাত করি, প্রথমে আমরা ডাব্লিউবিসি দিব, তারপর দিব হচ্ছে আরবিসি। অস্থি মজ্জায় ডাব্লিউবিসি টু আরবিসি ইকুয়াল টু কত হবে, এখানে হবে 50:1। এই দুইটা টার্ম একটু মনে রাখার চেষ্টা করবা, কেমন মনে রাখার চেষ্টা করো, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা বললাম যে আমাদের রক্তের সাধারণ পরিমাণ বা নর্মাল ভ্যালু হচ্ছে 4000 থেকে 11000। এখন কোনো কারণে যদি কোনো কারণে যদি ডাব্লিউবিসি এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে কি হয়, কোনো কারণে বা যদি কোনো ডিজিজ কন্ডিশনে ডাব্লিউবিসি এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়, সেটাকে কি বলা হয়, স্বাভাবিকের চেয়ে ডাব্লিউবিসি পরিমাণ বেশি হলে সেটাকে বলা হয় হচ্ছে লিউকোসাইটোসিস। কি বলা হয় ভাইয়া, স্বাভাবিকের চেয়ে বেশি হলে সেটাকে বলবো আমরা লিউকোসাইটোসিস। দেখো লিউকো মিন্স লিউকোমিয়া থেকে আসছে, লিউকোসাইট থেকে আসছে হচ্ছে লিউকো, আর সাইটোসিস হচ্ছে এর অত্যাধিক আসলে প্রলিফারেশন বা অত্যাধিক সংখ্যা বৃদ্ধিকে বুঝিয়েছে। তাহলে কোনো কারণে যদি ডাব্লিউবিসি পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন সেটাকে বলবো লিউকোসাইটোসিস, আর যদি কখনো কোনো কারণে ডাব্লিউবিসি পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হয় সেটাকে বলবো হচ্ছে আমরা লিউকোপ্যানিয়া। কি বলবো ভাইয়া, লিউকোপ্যানিয়া, বুঝতে পারছি, লিউকোপ্যানিয়া। আরেকটা জিনিস মনে রাখবা, ডাব্লিউবিসির এক ধরনের ক্যান্সার রয়েছে, সেটা নিয়ে হয়তো বা তোমরা অনেকে শুনেছো, সেটাকে আসলে বলা হয় লিউকেমিয়া ক্যান্সার। তাহলে কোনো কারণে ডাব্লিউবিসি পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হলে সেটাকে বলবো লিউকোসাইটোসিস, আর কম হলে বলবো লিউকোপেনিয়া। আর লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে কি হবে, লিউকেমিয়া বা যেটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ক্যান্সার বা ডাব্লিউবিসি এর ক্যান্সার, লিউকেমিয়া যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হচ্ছে লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে, এই ক্যান্সারের ক্ষেত্রে লিউকেমিয়া ক্যান্সার একটা, হ্যাঁ ক্যান্সারের ক্ষেত্রে লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে মনে রাখবা ডাব্লিউবিসি এর পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, অস্বাভাবিক হারে বেড়ে যায়, যার ফলে কি হতে পারে, হচ্ছে একটা রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে ডাব্লিউবিসি এর পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, কিন্তু কি অস্বাভাবিক হারে বেড়ে যায়, কিন্তু আরবিসি অস্বাভাবিক হারে কমে যায়, বা আরবিসি খুব কমে যায়, আরবিসি সংখ্যা খুব কমে যায়। এটা হচ্ছে লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে। তো লিউকেমিয়া ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ডাব্লিউবিসি এর পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, কিন্তু আরবিসি এর সংখ্যা খুব কমে যায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট আলটিমেটলি ডেথ হতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের যে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার পরিমাণ নিয়ে কথাবার্তা। তাহলে যদি আমি একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করি যে আসলে কি কি রয়েছে পরিমাণের ভিতরে, দেখো প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা পাবো হচ্ছে আমরা 4000 থেকে 11000টি, অন অ্যান এভারেজ 7500টি। মোট রক্তের ভিতরে প্রায় 1% ডাব্লিউবিসি। আর এই যে 4000 থেকে 11000 এভারেজে বললাম 7500, আরেকটা সিগনিফিকেন্স রয়েছে যে রক্তে আরবিসি ইস টু ডাব্লিউবিসি কত ভাই, রক্তে আরবিসি ইস টু ডাব্লিউবিসি পরিমাণ হচ্ছে প্রায় 600:1, এই সংখ্যাটা মনে রাখবা, হ্যাঁ। আর অস্থিমজ্জায় কতটুকু ছিল রক্তে, দেখো রক্তে কিন্তু আরবিসি এর সংখ্যা বেশি, কিন্তু অস্থিমজ্জায় কাহিনীটা উল্টা হয়ে যাবে, অস্থিমজ্জায় ডাব্লিউবিসি ইস টু আরবিসি পরিমাণ হচ্ছে 50:1, ওকে। আর কোনো কারণে যদি ডাব্লিউবিসি এর পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা লিউকোসাইটোসিস, কোনো কারণে যদি কমে যায় সেটাকে বলবো লিউকোপেনিয়া। আর লিউকেমিয়া হচ্ছে ডাব্লিউবিসি এর ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউবিসি এর পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যাবে, কিন্তু পক্ষান্তরে আরবিসি এর পরিমাণ অস্বাভাবিক হারে কমে যাবে, সেক্ষেত্রে আলটিমেটলি কি হতে পারে, পেশেন্টের ডেথ হতে পারে, ওকে। আচ্ছা, তারপর দেখো তো কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা, ওকে। তারপরে বলছে ভাইয়া এই ক্লাস কেসের
24 ব্যাচের জন্য হ্যাঁ যে কোনো ব্যাচে করতে পারো, আসলে একাডেমিক প্লাস অ্যাডমিশন যে কোনো স্টুডেন্টের হচ্ছে ক্লাসগুলো করতে পারো। আমরা চেষ্টা করছি যতটা হচ্ছে ইন ডিটেলসে হচ্ছে শেষ করা যায়, যাতে তোমরা যারা এখন একাডেমিক পরীক্ষা দিচ্ছ তারা এবং পরবর্তী যারা অ্যাডমিশনের পরীক্ষা দিবে তার যাতে এর বাইরে কিছু পড়তে না হয় বা এর বাইরে কিছু এর রক্ত থেকে জানতে না হয়, সেদিক খেয়াল করে কিন্তু আসলে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তবে বেসিক্যালি ক্লাসগুলো হচ্ছে একাডেমিক ক্লাস, তোমরা সেটা যে ব্যাচই হোক তোমরা করতে পারবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার পরিমাণ নিয়ে বললাম। তাহলে আচ্ছা, তারপরে আমরা হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার কাজ দিয়ে বলবো যে ভাই এত কিছু বললেন লিউকোসাইটসের, তাহলে কাজগুলো কি? তো আসলে এখন কিন্তু কাজ এক্সট্রা ভাবে বলার মতো কিছুই নেই, কারণ আসলে আমরা যখন প্রত্যেকটা লিউকোসাইট পড়েছি তখন কিন্তু আমরা লিউকোসাইটের কাজগুলা সাথে সাথে আলোচনা করে ফেলেছি। ওকে, তাহলে লিউকোসাইট বংশক্রিয়ার প্রথম এবং প্রধান কাজ কি বলতো? প্রথম এবং প্রধান কাজ কি? প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তারা কি করবে? দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করবে। কেমন? তাহলে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে, প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করবে। ওকে, দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করবে বা বডি ইমিউনিটিতে অংশগ্রহণ করবে, দেহের প্রতিরক্ষায় অংশ নিবে, অংশগ্রহণ করবে। কিভাবে দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করে বলতো? ধরো আমাদের মনোসাইট যে ছিল সে কি করেছিল? সে ফ্যাগোসাইটোসিস করেছিল, অর্থাৎ সে একটা টিস্যুর স্পেসে যায় বা টিস্যুতে গিয়ে কি হয়ে গেছিল? সে ম্যাক্রোফেজ হয়ে গিয়েছিল। দ্যাট মিনস সে কাজ করতেছিল কি হিসেবে? সে একটা ডিফেন্সিভ ইউনিট হিসেবে কাজ করতেছিল, একটা ডিফেন্সিভ মেকানিজমে, একটা প্রতিরক্ষা মেকানিজমে কাজ করতেছিল। তাহলে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করা। সেজন্য শ্বেত রক্তকণিকা কি বলা হয়? শ্বেত রক্তকণিকা বলা হয় দেহের কি ভাইয়া? সেজন্য এদেরকে বলা হয়, আমরা যদি নিচে লিখে দেই যে প্রথম কাজ হচ্ছে কি করা এদের? প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করা। দ্যাটস ওয়াই এই শ্বেত রক্তকণিকাকে বলা হয় কি? দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট। তাহলে সেই জন্য এদের কি বলা হয়? দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা, বা আমরা বলতে পারি ইংলিশে বলা হয় যেটাকে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কেমন? আমরা জানি মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমাণ, ডিফেন্সিভ মানে হচ্ছে প্রতিরক্ষা, আর ইউনিট মানে হচ্ছে ব্যবস্থা। ওকে, তাহলে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। তাহলে বুঝতে পারছি কেন আমাদের শ্বেত রক্তকণিকাকে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়। কারণ আমরা একটু আগে দেখে এসেছি যে শ্বেত রক্তকণিকার বিভিন্ন শ্বেত রক্তকণিকা কি করে? কেউ হয়তো বা তোমার ফ্যাগোসাইটোসিস করতেছে, কেউ ডায়াপাইরেসিস করতেছে। আলটিমেটলি সবার টার্গেটই হচ্ছে দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করা, দেহকে প্রতিরক্ষা দেওয়া। এবং তারা যেহেতু রক্তের ভিতরে থাকে, সারা দেহে মুভমেন্ট হয়, সারা দেহে মুভমেন্টের মাধ্যমে তারা দেহের প্রতিরক্ষা দিচ্ছে। সেজন্য আমরা তাদেরকে বলবো দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট। বুঝতে পারছি? আচ্ছা, কিংবা এদের আরেকটা নাম আছে, যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা, কিংবা এদেরকে বলা হয় যেহেতু এরা ক্ষুদ্র পরিমাণে থাকে, মানে ক্ষুদ্র দেখতে, সেজন্য এদেরকে বলা হয় দেহের আণুবীক্ষণিক সৈনিক। দেহের আণুবীক্ষণিক সৈনিক। ওকে, দেহের আণুবীক্ষণিক সৈনিক, দেহের আণুবীক্ষণিক সৈনিক, বা আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে কি হবে? মাইক্রোস্কোপিক সোলজার। হ্যাঁ, মাইক্রোস্কোপিক সোলজার। ওকে, তাহলে দেখো তো কথা ক্লিয়ার কিনা, যে এরা প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করবে এবং তারা দেহের সারা দেহ ঘুরে ঘুরে দেহের প্রতিরক্ষা দিবে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এবং এরা অতি ক্ষুদ্র, এবং এই ক্ষুদ্র অবস্থাতেই এরা দেহের বিভিন্ন তোমার মানে সৈনিকের মতো কাজ করবে, বিভিন্ন প্রতিরক্ষা অংশগ্রহণ করবে। বিধায় এদের একটা নাম হচ্ছে তোমার আণুবীক্ষণিক সৈনিক বা মাইক্রোস্কোপিক সোলজার। বুঝতে পারছি তাহলে শ্বেত রক্তকণিকার প্রধান কাজটা। ওকে, তারপরে আচ্ছা, এই যে দেহের আণুবীক্ষণিক সৈনিক যে বললাম, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস একটু স্পেশালি মনে রাখবা। এই আণুবীক্ষণিক সৈনিক আসলে শ্বেত রক্তকণিকার কোন পার্টটুকুকে বলা হবে বলতো? কোন পার্টটুকুকে বলা হবে এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। সেটাকে বলা হবে হচ্ছে লিম্ফোসাইটকে। ওকে, সেটাকে বলা হবে হচ্ছে লিম্ফোসাইটকে, লিম্ফোসাইটকে। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা একটু কনফিউশন মানে কনক্লুশনে আসতে পারি যে দেহের প্রধান প্রতিরক্ষা ইউনিট হচ্ছে ডাব্লিউবিসি। তার ভিতরে আবার তাদের আরেকটা স্পেশাল নাম হচ্ছে দেহের আণুবীক্ষণিক সৈনিক। কাদের? যারা হচ্ছে লিম্ফোসাইট। ওকে, কেন লিম্ফোসাইটকে দেহের আণুবীক্ষণিক ইউনিট বলা হয় বলতো? কারণ আমাদের লিম্ফোসাইটের ভিতরে যে বি লিম্ফোসাইট থাকে সেটা কি করে ভাই? বি লিম্ফোসাইট কি করে? বি লিম্ফোসাইট হচ্ছে ভাই অ্যান্টিবডি রিলিজ করে, তাই না? বা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। কথা ক্লিয়ার? অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি কার বিরুদ্ধে প্রতিরক্ষা দেয় ভাই? অ্যান্টিবডি হচ্ছে
ভাইরাসের বিরুদ্ধে অ্যাকশন নেয়, হ্যাঁ, বা অ্যান্টিবডি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়, বিরুদ্ধে দেহকে প্রতিরক্ষা দেয়। ওকে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে বুঝতে পারছি। সেজন্য এই যে দৃঢ় আণুবীক্ষণিক সৈনিকও বলা হয় হচ্ছে এই লিম্ফোসাইটকে। আচ্ছা, আমরা যদি তারপর যদি একটু দেখার চেষ্টা করি যে দেখো তারপর যদি একটু দেখার চেষ্টা করি, ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রধান কাজ গেল। তারপর আর কি কি কাজ রয়েছে, এই যে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকার একটা প্রধান উপাদান কি ছিল, ব্যাজোফিল না? আমরা ব্যাজোফিল নিয়ে যদি একটু বলি, সে ব্যাজোফিল কি করেছিল, ব্যাজোফিল হচ্ছে হ্যাপারিন ক্ষরণ করেছিল, তাই না? ব্যাজোফিল হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করেছিল। ওকে, হ্যাপারিন ক্ষরণ করে। হ্যাপারিনের কাজ কি? হ্যাপারিনের কাজ হচ্ছে সে কি করে, রক্ত জমাটকে প্রতিরোধ করে। ওকে, রক্ত জমাট প্রতিরোধ করে। কেন ভাই? কারণ হ্যাপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, রক্ত জমাট প্রতিরোধ করে। কেন? কারণ হ্যাপারিনটা হচ্ছে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ব্যাজোফিল হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করে। আরেকটা কাজ করেছিল ব্যাজোফিল, মনে আছে? সে হিস্টামিন রিলিজ করেছিল, তাই না? হিস্টামিন রিলিজের কথা আমরা পড়েছিলাম। ব্যাজোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন কি করে? হিস্টামিন হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হিস্টামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কেমন? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে এই হিস্টামিন। বুঝতে পারছি? তাহলে তাহলে প্রধান কাজ হচ্ছে লিউকোসাইটের প্রতিরক্ষা অংশগ্রহণ করা। তাছাড়া কি করবে, আমাদের ব্যাজোফিল থাকবে। ব্যাজোফিল হচ্ছে হ্যাপারিন ক্ষরণ করবে, হিস্টামিন ক্ষরণ করবে। হ্যাপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট প্রতিরোধ করা, আর হিস্টামিনের কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ওকে, ফাইন। তারপর আর কি কাজ রয়েছে? তারপর হচ্ছে নিউট্রোফিল যে রয়েছে, হ্যাঁ, নিউট্রোফিল এর বিষাক্ত দানা। নিউট্রোফিল কি করবে ভাই? নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে এবং এর বিষাক্ত দানা, নিউট্রোফিলের বিষাক্ত দানা সে বিষাক্ত দানা রিলিজ করবে। সে বিষাক্ত দানা কি করবে? বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করবে। ওকে, বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করবে। তারপর যদি আমরা বলি নিউট্রোফিলের পরে আমরা ব্যাজোফিল, নিউট্রোফিল, আর কি ছিল? ইউসিনোফিল। হ্যাঁ, ইউসিনোফিলের একটি স্পেশাল কাজ কি ভাইয়া? ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে বা অ্যালার্জিক রিয়েকশন করে। কেমন? তাহলে বলবো যে অ্যালার্জিক রিয়েকশন করে ও ও ইমিউনোগ্লোবুলিন তৈরি করে। ওকে, এটা হচ্ছে ইউসিনোফিলের কাজ। আর ইউসিনোফিলের আরেকটা কাজ রয়েছে, সেটিকে ভাইয়া কৃমির বিরুদ্ধে, হ্যাঁ, কৃমির বিরুদ্ধে কাজ করে। বা কৃমির লার্ভার বিরুদ্ধে কাজ করে হচ্ছে এই ইউসিনোফিল। ওকে, তাহলে দেখো আমাদের এই যে লিউকোসাইটের কাজের ভিতরে প্রধান কাজ হিসেবে পেলাম হচ্ছে দেহের প্রতিরক্ষা অংশগ্রহণ করবে। সেজন্য তাদেরকে বলতেছে মোবাইল দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। তার ভিতরে যে লিম্ফোসাইট রয়েছে, সেই লিম্ফোসাইট আবার আরেকটু স্পেশাল। সে কি করবে? তার মধ্যে বি লিম্ফোসাইটে অ্যান্টিবডি তৈরি করবে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। সেজন্য লিম্ফোসাইটকে আবার বলবো হচ্ছে দেহের আণুবীক্ষণিক সৈনিক। তারপরে তাছাড়া রয়েছে লিম্ফোসাইটের পরে রয়েছে ব্যাজোফিল, হ্যাপারিন ক্ষরণ করবে, হিস্টামিন ক্ষরণ করবে। হ্যাপারিন রক্ত জমাট প্রতিরোধ করবে, হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। নিউট্রোফিল বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করবে। তাছাড়া নিউট্রোফিল একটা কাজ কি? প্রধান কাজ হচ্ছে কি নিউট্রোফিলের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। কেমন? এর প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। আচ্ছা, তাছাড়া ইউসিনোফিল কি করবে? সে অ্যালার্জিক রিয়াকশন করবে, ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে, আর হচ্ছে কৃমির বিরুদ্ধে কাজ করবে। বুঝতে পারছি? কৃমির বিরুদ্ধে কাজ করবে হচ্ছে এই ইউসিনোফিল। তাহলে এই ছিল মোটামুটি লিউকোসাইট বা শ্বেতরক্তকণিকার কাজ নিয়ে। তাহলে ওভারঅল লিউকোসাইট বা শ্বেতরক্তকণিকার প্রধান কাজ হিসেবে তাহলে আমরা কোনটাকে চিহ্নিত করতে পারবো? প্রধান কাজই হবে তার দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করা। অর্থাৎ এই লিউকোসাইটের প্রধান কাজই হচ্ছে দেহকে বিভিন্ন রোগ জীবাণু থেকে প্রতিরক্ষা দেওয়া। এটা কিন্তু কোনোভাবে ভোলা চলবে না। কথা ক্লিয়ার? ওকে, তারপর যদি আমরা যাই লিউকোসাইটের পরে কাজের পরে আমরা দেখি কি পাবো? কাজের পরে হচ্ছে লিউকোসাইটের ধ্বংস। তাহলে এখন আমাকে বলো যে এই লিউকোসাইটগুলো কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা জানাটা একটু জরুরি, তাই না? এই লিউকোসাইটগুলো ধ্বংসপ্রাপ্ত হয় হচ্ছে কোথায়? আচ্ছা, তাহলে যদি দেখি আমরা লিউকোসাইটগুলো হ্যাঁ ধ্বংস হয় হচ্ছে বা ধ্বংসের পরে লিউকোসাইটগুলো ধ্বংসের
লিউকোসাইটগুলো হচ্ছে ধরো যে কোনো একটা কাজ করতে গেলে, একটা ফ্যাগোসাইটোসিস করতে গেলে, সেই ফ্যাগোসাইটোসিস করার পরেই বা একটা লিউকোসাইট ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করার পরে সে ধ্বংস হয়ে যাবে। ওকে, তাহলে লিউকোসাইট হচ্ছে ধ্বংসের পর কি হয়, ধ্বংসের পর অন্য লিউকোসাইট দ্বারা ভক্ষিত হয়। কেমন? অন্য লিউকোসাইট দ্বারা সেটা কি হয়ে যায়, ভক্ষিত হয়ে যায়, বা অন্য লিউকোসাইট দ্বারা ভক্ষণ হয়ে যায়। ওকে, ভক্ষণ হয়ে যায়। তাছাড়া কোথায় ধ্বংস হয় লিউকোসাইটগুলো হচ্ছে তোমার ধ্বংস হতে পারে, বলতে পারি এরা আমাদের যে লিভার রয়েছে, লিভার ধ্বংস হতে পারে। ওকে, বাট বেসিক্যালি লিউকোসাইটগুলো রক্তের ভিতরে কাজ করে, রক্তে ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হওয়ার পরে সেটা তারা অন্য লিউকোসাইট দ্বারা কি হয়ে যায়, ভক্ষণ হয়ে যায়। ওকে, তো এই ছিল মোটামুটি লিউকোসাইট নিয়ে বিস্তারিত। তো আশা করছি আজকের ক্লাসটা মোটামুটি তোমাদের কাছে ইন্টারেস্টিং ছিল। যারা লাইভে ছিল আমাকে একটু জানিও তো যে কারো কোনো কনফিউশন রয়েছে কিনা, যতটুকু পড়াইলাম, যতটুকু পড়িয়েছি কারো কোনো কনফিউশন রয়েছে কিনা, বা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট নিয়ে কারো কোনো প্রকার কোনো কনফিউশন রয়েছে কিনা আমাকে জানিও তো। যারা লাইভে আছে একটু জানিও। আজকের মতো কিন্তু লাইভের ক্লাস এতটুকুই ছিল। তো কারো কোনো কনফিউশন থাকলে সেটা জানিও, আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, বা রক্ত অধ্যায় নিয়ে অন্য কোনো কিছু জানার থাকলে বা অন্য কোনো ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যারা ক্লাসে ছিল তাদেরকে অবশ্যই ধন্যবাদ, চেষ্টা করবে প্রতিটা ক্লাসে থাকার। আমরা দেখো আজকে কিন্তু মোটামুটি ছিল আমাদের 4 নাম্বার লেকচার। কেমন? আজকে ছিল হচ্ছে 4 নাম্বার লেকচার 4, অর্থাৎ এর আরো 3টা লেকচার হয়ে গেছে অলরেডি। সেই লেকচারগুলো কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে, টিউটোরিয়ালস একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো তোমরা একটু চ্যানেলটা ফলো করতে পারো। আর হচ্ছে আমাদের পরবর্তী লেকচারগুলো লাইভই হবে, ফেসবুকে লাইভ হবে এবং ইউটিউবে পাবে। যারা ফেসবুকে লাইক দিতে চাও তোমরা হচ্ছে যে গ্রুপে আছো, হতে পারে ব্রাদার সাজেশনে বা লার্ন উইথ হিমেল বাই, সেখানেও পেয়ে যাবে, বা তোমরা চাইলে টিউটোরিয়ালস একাডেমি যে ফেসবুক গ্রুপটা আছে সেখানেও জয়েন করতে পারো, সেখানে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো এখনই। যদি কোশ্চেন থাকে তাহলে আনসার দেওয়ার চেষ্টা করবো, না হলে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করবো। ওকে, আচ্ছা, পরবর্তীতে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা চাইলে কমেন্টে কমেন্ট করবে, আমি সেখান থেকে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো যাই হোক আজকে অনেকক্ষণ ক্লাস হলো, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা ছিলে অবশ্যই চেষ্টা করবে ক্লাসগুলো একটু রেগুলার করার, তাহলে হচ্ছে তোমরা মোটামুটি যে আমাদের যে টার্গেটটা সেই টার্গেটে আশা করি পৌঁছাতে পারবো, তোমরা উপকৃত হবে। আর ক্লাসের পিডিএফ নিয়ে একটু কথা বলে রাখি, যে ক্লাস পিডিএফ, হ্যাঁ ক্লাস পিডিএফ নিয়ে একটু পরে তোমরা হচ্ছে কোশ্চেন করা শুরু করে যে ভাই ক্লাসের পিডিএফ কই, ক্লাসের পিডিএফ হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবে। কেমন? ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, ক্লাসের পিডিএফ এ ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। বুঝতে পারছি? পেয়ে যাবে। আচ্ছা, তো ক্লাসের পিডিএফ ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসের পিডিএফটা ডাউনলোড করে নিবে। আর যারা ক্লাসে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।